এবং আমাদের পেইড ক্লাস 10 তারিখ থেকে শুরু হচ্ছে, সেটাও সঠিকভাবে করতে পারবো। এবং আমাদের কিন্তু 9 তারিখে এই ব্যাচের যে অ্যাডমিশন সেটা ক্লোজ করব, আমরা প্রাথমিক পর্যায়ের জন্য ক্লোজ করব, দেখি কতজন অ্যাডমিশন নেয়। তো তোমরা একটু কাইন্ডলি অ্যাডমিশনটা নিয়ে নিও কালকের মধ্যে, এবং যারা ফোনে আমাকে পাওনি ফোন করে, দয়া করে আরেকবার ফোন করে নিও। আর কিছু মিস কল আমার কাছে রয়েছে, আমি অবশ্যই তাদেরকে একটু কল ব্যাক করে নেব রাতের দিকে। আজকে ক্লাস করবে তাহলে স্নেহাশিস স্যার, এবং কারক বিভক্তি বোধহয় উনি করাবেন। এটাও তোমাদের ব্যাকরণের যে টপিক, তোমরা জানো যে টেটের কিছু পরীক্ষাতে কিন্তু অনেক গ্রামার থেকে অনেক প্রশ্ন এসেছিল, শেষ বছরও কিন্তু তাই হয়েছিল। তো যাই হোক, উনি ডেমনস্ট্রেশন হিসেবে তোমাদেরকে আজকে, ডেমো ক্লাস হিসেবে আজকে গ্রামারটাই করাবে। প্রত্যেকে ক্লাস করো, আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। এবং স্যারকে অনুরোধ করবো, স্যার শোনা যাচ্ছে? স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ, ঠিক আছে স্যার, আপনি তাহলে 8টা 5 থেকে শুরু করে দিন, ঠিক আছে? ঠিক আছে। ওকে ওকে। আচ্ছা, অ্যাডমিশনের বিষয়ে যার যা কোয়ারিজ আমাকে ফোন করে নেবে 8902204489 নম্বরে। আমি সবাই নাম্বারটা জানো, তার সাথে একবার চ্যাটিং এ লিখে দিচ্ছি। আর বাদ বাকি ক্লাস বিষয়ক বা পড়ার বিষয়ে যা যা প্রশ্ন যেটা উনি পড়াচ্ছেন সেটা স্যারকে জিজ্ঞেস করে নেবে। আশা করব তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর উনি দেবেন। তাহলে প্রত্যেকে ক্লাস করো মন দিয়ে। বেস্ট অফ লাক। ঠিক আছে, আর 2 মিনিট ওয়েট করে যাই। স্যার আজকের এটা কি রেকর্ডিং হচ্ছে? হ্যাঁ, রেকর্ডিং হবে। স্যার রেকর্ডিং করে নেবেন, আর ক্লাস হয়ে যাওয়ার পরে একটু রেকর্ডিংটা আজকেই আমাকে পাঠিয়ে দেবেন। ঠিক আমি আছে, কালকে ওদের রেকর্ডিং গুলো দিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে, ওকে। আমার কথা পরিষ্কার শোনা যাচ্ছে? সাউন্ড ক্লিয়ার হ্যাঁ আসছে না। স্যার শোনা যাচ্ছে। পরিষ্কার শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ স্যার, শুনতে পাওয়া হ্যাঁ যাচ্ছে। শোনা যাচ্ছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ স্যার শোনা যাচ্ছে, আপনি শুরু করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে স্যার, শুরু করছি। আচ্ছা, আমার সম্পর্কে আর কিছু কি বলার আছে? ইন্ট্রোডাকশন কি দিতে হবে স্যার, নাকি না শুরু করে দেবো? স্যার শুরু করে দিন, শুরু করে দিন। ঠিক আছে। আচ্ছা, আমরা এখানে সবাই এসেছি ক্লাস করতে। কিসের ক্লাস করতে? না, দুটো বিষয়েরই একটি কমন সাবজেক্ট হচ্ছে বাংলা, মানে দুটো এক্সামেরই। সেটা হচ্ছে প্রাইমারি অ্যাজ ওয়েল অ্যাজ আপার প্রাইমারি। এই দুটোতেই আমাদের বাংলা লাগবে, এবং বাংলাতে আমাদের কিন্তু 15 মার্কস কম্প্রিহেনশন প্লাস 15 মার্কস পেডাগজি, যেটা এনসিটির নিয়মে আছে আর কি। তো সেই হিসাবেই কিন্তু আমাদের পড়াশোনাগুলোকে চালিয়ে যেতে হবে। আমাদের এই যে 15 নম্বরে যে কম্প্রিহেনশন আছে, সেখানে আমাদের দুটো কম্প্রিহেনশন থাকবে। একটা হয়তো গদ্য থেকে থাকবে, একটা হয়তো পদ্য থেকে থাকবে, যেরকম থাকে আর কি। তো এটা হয়তো 8 মার্কস থাকলো, এটা হয়তো 7 মার্কস থাকলো। তো এর মধ্যে থেকে কোশ্চেন আসবে, এবং এখানে কিছু গ্রামাটিক্যাল পার্ট থাকবে।
মানে ব্যাকরণগত বিষয়গুলো থাকবে এখানে। তো এর উপরে ভিত্তি করেই যেহেতু আমাদের আপার প্রাইমারি এবং প্রাইমারি উভয় ক্ষেত্রেই, বিশেষ করে আপার প্রাইমারিতে কিন্তু কারক বিভক্তি আছে, সেই জন্য আমাদের কিন্তু কারকটাকে করতে হবে। তো আমি এখানে যে নোটটা দিয়েছি সেই নোটটা পড়াবো ঠিকই, কিন্তু আমরা আজকে ডিটেলসে জানবো যে কারক এবং বিভক্তি কি জিনিস। ডিটেলসে কেন জানবো? কারণ আমাদের জানার মধ্যে যেন খামতি না থাকে এবং আমাদের জানার মধ্যে যেন মানে কিছু একটা মিসিং এই ভাবটা যেন না থাকে, এবং আমরা যেন যে কোনো প্রশ্নের উত্তরটা দিতে পারি। কারক এবং বিভক্তি রিলেটেড যে কোনো প্রশ্নই হোক না কেন তার উত্তরটা যেন আমরা দিতে পারি। পরবর্তীকালে যাদের সাবজেক্টিভ বাংলা আছে তাদেরও ক্ষেত্রে কিন্তু কারক এবং বিভক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা দখল করবে। তো কারক সম্পর্কে আজকে আমরা জানবো। এখানে যে নোটটা দেখতে পাচ্ছেন এই নোটটাতে আমি পরে ঢুকবো, আগে আপনাদের আমরা একটু ডিটেলসে ক্লাসটা করাবো। এখানে আমি লিখে রেখেছি, আমি একটা পেজ খুললাম, এখানে এখানে আমি কারক ও বিভক্তি লিখেছি। আপনারা সবাই দেখতে পাচ্ছেন তো? একটু রিপ্লাই করবেন, হ্যাঁ? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। পরিষ্কার একদম, তাই তো? হ্যাঁ স্যার, পরিষ্কার। ওকে। আচ্ছা, আমার এখানে লেখা বিষয় হচ্ছে কারক ও বিভক্তি। তো আমরা প্রথমে জানবো কারক। কারক কি জিনিস বা কারক কি বস্তু? কারক সম্পর্কে আমাদের যদি ধারণা লাভ করতে হয় তাহলে আমাদের কিন্তু দুটি দিক থেকে কারককে বুঝতে হবে। দুটি দিক থেকে, দুটি দিক থেকে কারককে বুঝতে হবে। ভালো করে দেখবেন। এক নম্বর আমরা যদি বলি তাহলে বলতে পারি প্রয়োগগত দিক। প্রয়োগগত দিক। আর দুই নম্বর যদি আমরা বলি তাহলে আমরা বলতে পারবো ব্যুৎপত্তিগত দিক। ব্যুৎপত্তিগত দিক। একটা হচ্ছে প্রয়োগগত দিক এবং একটি ব্যুৎপত্তিগত দিক। এই দুটো দিক থেকে কিন্তু আমরা কারককে বুঝবো। তো প্রথমে আমরা চলে আসি যে প্রয়োগগত দিকটা কি। প্রয়োগগত দিক, আমরা প্রয়োগগত মানে কি বুঝি না, অ্যাপ্লিকেশন একটা ব্যাপার থাকবে, মানে অ্যাপ্লাই করার একটা ব্যাপার থাকবে, ব্যবহার করার একটা ব্যাপার থাকবে। এবার কারক শব্দের প্রয়োগগত অর্থ কি সেটা বুঝে নি, তাহলেই আমরা বুঝতে পারবো। কারক শব্দের প্রয়োগগত অর্থ হচ্ছে অন্বয়, অদন্ত নয় বয় অন্তস্থ, অন্বয় বা সম্বন্ধ। অন্বয় বা সম্বন্ধ। এবার কার সাথে কার সম্বন্ধ? না, বাক্যের সমাপিকা ক্রিয়াপদের সঙ্গে, বাক্যের সমাপিকা ক্রিয়ার সঙ্গে বা ক্রিয়াপদের সঙ্গে অন্যান্য পদের, বিশেষত অন্যান্য নাম পদের, আমরা যদি স্পেসিফিক্যালি বলি অন্যান্য নাম পদের সম্পর্ক। তাহলে আমরা যদি প্রয়োগগত দিক থেকে বিচার করি যে কারক কি, তাহলে আমরা বলবো কারক কথার অর্থ প্রয়োগগত দিক থেকে অন্বয় বা সম্বন্ধ। অর্থাৎ বাক্যের সমাপিকা ক্রিয়াপদের সঙ্গে অন্যান্য নামপদের যে সম্পর্ক বা রিলেশন বা সম্বন্ধ বা অন্যয়, তাকেই আমরা প্রয়োগগত দিক থেকে কারক বলছি, প্রয়োগগত দিক থেকে। এবার আমরা যদি ব্যুৎপত্তিগত দিক থেকে, ব্যুৎপত্তি মানে বিশেষভাবে উৎপত্তি, ব্যুৎপত্তি এর যদি আমি একটু সন্ধি বিচ্ছেদ করি তাহলে আমরা পাবো বি যোগ উৎপত্তি। বি কথার অর্থ হচ্ছে বিশেষ, তাহলে বিশেষভাবে উৎপত্তি হয়েছে। ব্যুৎপত্তিগত দিক থেকে আমরা যদি বলি তাহলে বলবো যে কারক শব্দের ব্যুৎপত্তি হচ্ছে ক্রি যোগ নক। ক্রি একটা ধাতু আর নক হচ্ছে একটা প্রত্যয়। কখনো কখনো আমরা অকও বলছি এটাকে, নক বা অক। অর্থাৎ যে ক্রিয়া সম্পাদন করে, যে ক্রিয়া সম্পাদন করে তাকে কারক বলে, বা যে সৃষ্টি করে। এক কথায় আরেকটু বলি, যে ক্রিয়া সম্পাদন করে বা যে করে বা যে নির্মাণ করে, এরকম বিভিন্ন অর্থ আসে কারকে।
তাহলে কারকের ব্যুৎপত্তি দিক থেকে অর্থ হচ্ছে বিশেষভাবে উৎপত্তি লাভ করা। বিশেষ উৎপত্তি কি? বিশেষ উৎপত্তি অর্থাৎ প্রত্যয়গত অর্থ বা প্রত্যয়গত উৎপত্তি কি? ক্রি যোগ নক বা অক, অর্থাৎ যে ক্রিয়া সম্পাদন করে বা যে করে বা যে নির্মাণ করে। আর প্রয়োগগত দিক হচ্ছে অন্বয় বা সম্বন্ধ, বাক্যের সমাপিকা ক্রিয়াপদের সঙ্গে অন্যান্য নামপদের সম্পর্ক। এটুকু ক্লিয়ার হয়েছে আপনাদের কাছে? তাহলে আমরা যদি কারককে বিচার করি তাহলে আমরা দুটি দিক থেকে কারককে বিচার করব, একটা হচ্ছে প্রয়োগগত দিক আর একটা হচ্ছে ব্যুৎপত্তিগত দিক। প্রয়োগগত দিক হচ্ছে অন্বয় বা সম্বন্ধ, আর ব্যুৎপত্তিগত দিক হচ্ছে ক্রি যোগ নক বা অক, প্রত্যয়গত অর্থ, যেটা মানে প্রত্যয়গত দিক থেকে আমরা যেটাকে তৈরি করতে পারি বা পাই। আমার ক্লাস যদি আজকে সম্পূর্ণ আপনারা করেন তাহলে কারকের আমরা যতটুকু অংশ আজকে কমপ্লিট করতে পারবো ততটুকু অংশে আপনাদের কারোর কোনো সমস্যা থাকবে না, এটুকু আমি আপনাদেরকে বলতে পারি। মানে গ্যারান্টি দেবো না, কিন্তু বলতে পারি। তারপরে আপনারা তো বলবেনই। দেখুন, একজন সংস্কৃত, এক মিনিট, এক মিনিট। আচ্ছা দেখুন, একজন ব্যাকরণবিদ আছে, মানে যাকে আমরা বৈয়াকরণ বলি। ব্যাকরণবিদ মানে বৈয়াকরণ। সেই বৈয়াকরণ, একজন বিখ্যাত বৈয়াকরণ সংস্কৃত ভাষায় যিনি লিখেছিলেন তার নাম হচ্ছে পাণিনি। তিনি অষ্টাধ্যায়ী বলে একটা বই লিখেছিলেন। অষ্টাধ্যায়ী, অষ্টাধ্যায়ী মানে 8টা অধ্যায় আছে যে বইতে। সেই 8টা অধ্যায় বিশিষ্ট যে গ্রন্থ, সংস্কৃত ব্যাকরণ গ্রন্থ, সেখানে তিনি কারকের সংজ্ঞা দিচ্ছেন ক্রিয়ান্বয়ী কারকম। ক্রিয়ান্বয়ী, কয়রা বলা হচ্ছে অন্তস্থয় আকার দন্ত নয় বয় অন্তস্থয় দীর্ঘই, ক্রিয়ান্বয়ী কারকম। অর্থাৎ এই যে মানে, এই যে সংজ্ঞাটা উনি দিয়েছিলেন, এর মানে কি? ক্রিয়ান্বয়ী কারকম। আমরা যদি এটাকে ভাঙি তাহলে আমরা পাবো ক্রিয়া যোগ অন্বয়, তাকেই আমরা কারক বলি। অর্থাৎ আমরা এই যে প্রয়োগগত অর্থ, এই প্রয়োগগত অর্থটাই কিন্তু এখানে উঠে আসলো। ভালো করে বুঝুন। অর্থাৎ ক্রিয়াপদের সঙ্গে যার প্রত্যক্ষ অন্বয় আছে, আমরা বলতে পারি ক্রিয়াপদের সঙ্গে যার প্রত্যক্ষ অন্বয় বা সম্বন্ধ আছে, তাই কারক। কি ঠিক কিনা বলুন? ক্রিয়াপদের সঙ্গে যার প্রত্যক্ষ অন্বয় বা সম্বন্ধ আছে তাই কারক, ঠিক কি ঠিক না? হ্যাঁ স্যার। এই যে সম্বন্ধ, এই যে অন্বয় বা এই যে সম্বন্ধ, এটাকে আমরা বলি কারক সম্বন্ধ। কি বলি? কি বললাম? কারক সম্বন্ধ। কারক। এবার ভালো করে দেখুন, মনে করুন আমি লিখলাম সে ক্রিকেট খেলে। আমি জাস্ট একটা সোজা একটা বাক্য লিখলাম, সে ক্রিকেট খেলে। এখানে ক্রিয়াপদ কোনটা? এখানে ক্রিয়াপদ হচ্ছে খেলে। খেলে। এখানে ক্রিয়াপদ খেলে। এই যে খেলে ক্রিয়াপদ, এর সঙ্গে বাক্য মধ্যস্থ সে এবং বাক্য মধ্যস্থ ক্রিকেট, এই দুটো পদের সরাসরি সম্পর্ক রয়েছে। আমরা প্রশ্ন করতে পারি কে খেলে, সে খেলে। আর আমি প্রশ্ন করতে পারি কি খেলে। ক্রিকেট। ক্রিকেট। তাহলে আমরা সরাসরি সম্পর্ক তৈরি করতে পারছি। এখানে কোনো পরোক্ষ সম্পর্ক নেই, এখানে একদম চোখের সম্মুখে আমাদের সম্পর্কটা উঠে এসছে। তাহলে আমাদের এই যে সম্পর্ক, এই যে সরাসরি বা প্রত্যক্ষ সম্পর্ক, এই যে সম্পর্ক, এখানে দুটো আমরা শব্দ বা পদ পেলাম, একটা হচ্ছে সে, একটা হচ্ছে ক্রিকেট। এর সঙ্গে খেলে ক্রিয়াপদের সম্পর্ক রয়েছে। তাহলে আমরা এই দুটো পদকে কি পদ বলতে পারি? কারক সম্বন্ধযুক্ত পদ। কি সম্বন্ধযুক্ত পদ? কারক। বুঝতে পারছেন আপনারা? কারক সম্বন্ধযুক্ত পদ। একদম মানে বিষয়টা কি পরিষ্কার হয়েছে আপনাদের কাছে? স্যার আরেকবার বলুন। হ্যাঁ স্যার। আচ্ছা দেখুন, এখানে ক্রিকেট রিপিট খেলে, করুন, রিপিট।
হ্যাঁ বলুন বলুন বলুন, শুনতে পাইনি। রিপিট করুন স্যার আরেকবার। আচ্ছা, এখানে ক্রিয়াপদ হচ্ছে খেলে, সমাপিকা ক্রিয়াপদ। এই ক্রিয়াপদের সঙ্গে বাক্য মধ্যস্থ পদ হচ্ছে সে, এবং বাক্য মধ্যস্থ পদ হচ্ছে ক্রিকেট। এই দুটো পদের সরাসরি সম্পর্ক সাধিত হয়েছে। যেমন আমি যদি প্রশ্ন করি কে খেলে, তাহলে আমরা উত্তরটা ডিরেক্টলি পাবো সে। আমরা যদি প্রশ্ন করি কি খেলে, তাহলে আমরা সরাসরি উত্তর পাবো ক্রিকেট। তাহলে এই যে দুটো পদ সে এবং ক্রিকেট, এই দুটো পদে কারক সম্বন্ধ বজায় আছে। কি সম্বন্ধ বজায় আছে? সম্বন্ধ পদ। কারক সম্বন্ধ বজায় আছে। বলুন ভালো করে। কারক সম্বন্ধ হতে গেছে। এইবার ভালো করে একটা জিনিস লক্ষ্য করুন। আপনি যতই কারক জানতে চান না কেন, কারক জানতে গেলে আপনাকে কিন্তু অবশ্যই কয়েকটা সাব টপিক জানতে হবে। সেই সাব টপিক গুলো হচ্ছে বিভক্তি, সেই সাব টপিক একটা হচ্ছে অনুসর্গ, এবং একটা সাব টপিক হচ্ছে নির্দেশক। এই তিনটে জিনিস কিন্তু, বা তিনটে যে সংজ্ঞা, এর যে উদাহরণ, এর যে ব্যাখ্যা, এগুলো কিন্তু আপনাদেরকে জানতে হবে। এটা না জেনে আমরা কিন্তু কারক নির্ণয় করতে পারবো না, কারণ এদের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আমাদের কারক নির্ণয়। তা প্রথমে আমি যদি বিভক্তি দিয়ে শুরু করি, বিভক্তি কি জিনিস? বিভক্তি ভালো করে বুঝুন। বিভক্তিরও কিন্তু দুটো দিক আছে, ভালো করে বুঝতে হবে। একটা হচ্ছে প্রয়োগগত দিক, আর একটা কি দিক বলেছিলাম? উৎপত্তিগত দিক। উৎপত্তিগত দিক। আর এটা হচ্ছে ব্যুৎপত্তিগত দিক। একটা হচ্ছে প্রয়োগগত দিক, আর একটা হচ্ছে ব্যুৎপত্তিগত দিক। ভালো করে বুঝবেন, হ্যাঁ। এই যে ব্যুৎপত্তিগত দিক আর প্রয়োগগত দিক, তার মানে আমরা বলতে পারি যে ব্যুৎপত্তি মানে হচ্ছে কিভাবে উৎপত্তি হয়েছে, অর্থাৎ প্রত্যয়। ভালো করে বুঝতে হবে, প্রত্যয়, প্রকৃতি প্রত্যয়। তাহলে আমরা যদি বিভক্তিকে একটু ভাঙি, তাহলে আমরা পাবো বি পূর্বক বি উপসর্গ ভজ ধাতু যোগ ৩ কয়তায় হস্যি দন্তন্বয় হস ৩, অথবা তি। ৩ হচ্ছে সংস্কৃত, আর তি হচ্ছে বাংলা। তাহলে বি ভজ যোগ ৩ বা বিভক্তি। তাহলে এর মানেটা কি আসলো? এর মানেটা আসলো, এর মানেটা কিছুই না, একদম সোজা, একদম সোজা সাপটা মানে, অর্থাৎ ভাগ করা, ভাগ করা বা বিভাজন করা। ভাগ করা বা বিভাজন করা। অনেক সময় প্রশ্ন আসে যে বিভক্তি কথার অর্থ কি? তাহলে বিভক্তি কথার অর্থ হচ্ছে ভাগ করা বা বিভাজন করা, তাই তো? হ্যাঁ। ভালো করে বুঝবেন, আর বুঝতে না পারলে জিজ্ঞেস করবেন। এইবার প্রয়োগগত অর্থে আসুন। প্রয়োগগত অর্থ, প্রয়োগগত অর্থ হচ্ছে কি? প্রয়োগগত অর্থ হচ্ছে বিশেষভাবে সম্পর্ক বা অনুরাগ। বিশেষভাবে অনুরাগ, অনুরাগ মানে একটা গভীর সম্পর্ক বলা যেতে পারে, অনুরাগ বা সম্পর্ক। বিশেষভাবে অনুরাগ বা সম্পর্ক। এইবার প্রশ্ন হলো, মাথার মধ্যে প্রশ্ন আসছে, স্যার আপনি বললেন বিশেষভাবে অনুরাগ বা সম্পর্ক, আবার ওদিকে বললেন ভাগ করা বা বিভাজন করা। এখন প্রশ্নটা হলো, বিভক্তি কার সঙ্গে কার সম্পর্ক তৈরি করে? বিভক্তি কার সঙ্গে কার সম্পর্ক তৈরি করে বা কার সম্পর্ক গড়ে তোলে? এই প্রশ্নটা মাথায় আসবে, হ্যাঁ কি না? হ্যাঁ। আসবে তো? আপনারা মানে আপনাদের ভালো লাগছে না মনে হচ্ছে, গলার থেকে জোর নেই, জোর বেরোচ্ছে না। কার না না, সঙ্গে সুন্দর ঠিক হচ্ছে। আছে। না স্যার ঠিক আছে বলুন। কার সঙ্গে কার সম্পর্ক গড়ে তোলে? কার সম্পর্কে কার সম্পর্ক গড়ে তোলে, এইটা হচ্ছে প্রশ্ন। এবার উত্তর কি হবে এর, দেখি কেউ আপনারা বলতে পারবেন এর উত্তর কি হবে? পদের সঙ্গে পদের পদের সম্পর্ক হতে গেছে। একদম। অর্থাৎ বিভক্তি পদের সঙ্গে, অর্থাৎ কোন পদের সঙ্গে? বাক্যের পদের সঙ্গে, অন্যান্য নাম।
অন্যান্য নাম পদে। বাক্যের পদের সঙ্গে পদের সম্পর্ক গড়ে তোলে, তাই তো? হ্যাঁ স্যার। পদের সঙ্গে পদের সম্পর্ক গড়ে তোলে, অর্থাৎ এক কথায় যদি আমরা বলি তাহলে কারক সম্পর্ক গড়ে তোলে। কি গড়ে তোলে? কারক সম্পর্ক। কারক সম্পর্ক গড়ে তোলে। এক কথায় বলবো, বাক্যের পদের সঙ্গে পদের সম্পর্ক গড়ে তোলে, অর্থাৎ কি তৈরি করে? কারক সম্পর্ক গড়ে তোলে। যেমন আমি একটা বাক্য লিখছি, লিখলাম বনে থাকে বাঘ। বনে থাকে বাঘ। এবার ভালো করে দেখুন তো, বাক্যে আমরা যদি জিজ্ঞাসা করি বাক্যে বাঘ কোথায় থাকে, তাহলে আপনি কি বনে। উত্তর দেবেন? বনে। কোথায় কি থাকে বলবেন, বলুন? বাক্যে আমরা যদি বলি বাক্যে বাঘ কোথায় থাকে? বনে। বনে। বাঘ কোথায় থাকে? না বনে থাকে। আচ্ছা, উত্তর হচ্ছে বনে। উত্তর আমি লিখলাম বনে। এই বনে শব্দটা কি দিয়ে তৈরি হয়েছে? বন যোগ। বনযুক্ত এ। হ্যাঁ, এবার যদি আমি এই শব্দটা না দিতাম, মানে এটা শব্দ না, এটা তো হচ্ছে ধ্বনি। এই ধ্বনিটা যদি আমরা বা এই বর্ণটা যদি আমরা এখানে ব্যবহার না করতাম, তাহলে এই বাক্যটার কি কোনো অর্থ থাকতো? কোনো সম্পর্ক তৈরি হতো? না। হ্যাঁ আমরা স্যার। যদি বলতাম হতো এখানে না। বনে না, না লিখে আমরা যদি লিখতাম বন থাকে বাঘ, বন থাকে বাঘ, তাহলে কি কোনো অর্থ তৈরি হতো? কোনো সম্পর্ক তৈরি হতো? না। না হতো বাক্যের না। অর্থ পরিষ্কার হতো না, বাক্যের অর্থ অসম্পূর্ণ থাকতো। তাহলে এই যে এই এ হচ্ছে বিভক্তি। এ কি করলো? সম্পর্ক তৈরি করলো, বাক্যের পদের সঙ্গে পদের সম্পর্ক তৈরি করলো, ঠিক কি না? হ্যাঁ। তাহলে আমরা যদি বলি পদ কিভাবে তৈরি হয়, পদ কিভাবে তৈরি হয়, তাহলে আমরা এক কথায় বলবো শব্দ অথবা ধাতু এর সাথে যোগ করব। কি যোগ করব? ধ্বনি বা বর্ণ বা সমষ্টি। অথবা সমষ্টি হতে পারে তাদের, একটাও হতে পারে, অনেকগুলো হতে পারে। এইভাবে তৈরি হয়ে গেল পদ। তাহলে পদ কিভাবে তৈরি হয়? এইভাবে পদ তৈরি হয়, শব্দ অথবা ধাতু, তার সঙ্গে ধ্বনি অথবা বর্ণ, এবং তাদের সমষ্টি হতেও পারে, নাও হতে পারে, একটাও হতে পারে, দুটো হতে পারে, তিনটে হতে পারে, যা খুশি হতে পারে, ঠিক কি না? ঠিক কি না বলুন? স্যার। হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার। হ্যালো স্যার। বলুন। বলছি স্যার, থাকের সঙ্গে এ যোগ করে তো থাকে হয়েছে, ওখানেও তো বিভক্তি আছে। হ্যাঁ অবশ্যই, ওখানেও এ বিভক্তি। তবে ওই জায়গাটায় এবার আসবো যে বিভক্তি কত রকমের। কি বললাম, বোঝা গেল কথাটা? ওই জায়গাটায় আসবো যে বিভক্তি কত রকমের। দেখুন, এবার আমি একটা জিনিস লিখবো, শব্দ বিভক্তি আর ধাতু বিভক্তি। ওখানেই যাব, ওখানেই যাব। আমরা তার আগে একটু দেখে নিই বিভক্তির কাজ কি, বিভক্তির কাজটা কি, এটা একটু দেখে নিই। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই জায়গাটা, যে বিভক্তির কাজটা কি। আমি বিভক্তি পড়লাম যে বিভক্তি এই ব্যাপার, কিন্তু বিভক্তির কাজটা কি? তাহলে বিভক্তির কাজ কি? বিভক্তি বাক্যের মধ্যে শব্দকে পদে পরিণত করে, তাই তো? শব্দকে কিসে পরিণত করে? ওকে। পদে পরিণত করে। পদে পরিণত করে। আচ্ছা, 2 নম্বর আমরা কি বলতে পারি? পদের সঙ্গে পদের সম্পর্ক তৈরি করে, ঠিক কি না? ইয়েস। পদের সঙ্গে পদের সম্পর্ক কি তৈরি করে? দেখুন, পদের সঙ্গে পদের সম্পর্ক তৈরি করে। আর কি তৈরি করে জানেন? আর কি করে জানেন? আরো একটা কাজ করে, বাক্যে ক্রিয়াপদের বাক্যকে সম্পূর্ণ করে। দেখুন, দেখুন, এটা খুবই ভাইটাল একটা পয়েন্ট বলছি, কাজ বলছি। এটা আমি যখন ধাতু ক্রিয়াপদ করাবো তখন খুবই ভালো করে বুঝিয়ে দেবো।
ক্রিয়াপদের কাল ও পুরুষ বিভক্তি নির্দেশ করে বা পুরুষ নির্দেশ করে। ক্রিয়াপদের কাল এবং পুরুষ নির্দেশ করে, এটা বিভক্তি কাজ করে। এটা খুব ইম্পর্টেন্ট একটা কাজ, এটা অনেকে বলবে না, কারণ এটা এই যে কাজটা এটা ক্রিয়াপদের ক্ষেত্রে হয়, এটা শব্দের ক্ষেত্রে হয় না। আর কি করে? বিভক্তি বিভক্তি কারক সম্পর্ক গড়ে তোলে। কি করে? আপনাদের মানে ইন্টারাকশন পাচ্ছি না। কারক সম্পর্ক গড়ে তোলে। কথা না বললে ইন্টারাকশন হয়, তাই না? তাহলে স্যার আপনি বেরোচ্ছেন তো মনে শুনতেই না। তাহলে বিভক্তির কাজ কি? শব্দকে পদে পরিণত করে 1 নম্বর, 2 নম্বর পদের সঙ্গে পদের সম্পর্ক তৈরি করে, 3 নম্বর হচ্ছে ক্রিয়াপদের কাল এবং পুরুষ নির্দেশ করে, আর কারক সম্পর্ক গড়ে তোলে। এই কাজগুলো একটু মাথায় রাখুন। তাহলে স্যার বিভক্তির বৈশিষ্ট্য কি? আপনি তো কাজ বললেন, বৈশিষ্ট্য তো বললেন না। বৈশিষ্ট্যটাও বলুন। বৈশিষ্ট্যটা কি? দেখুন, বিভক্তি হচ্ছে অর্থহীন ধ্বনি বা বর্ণ সমষ্টি বা ধ্বনি সমষ্টি, ঠিক কি না? হ্যাঁ হ্যাঁ অর্থহীন ধ্বনি বা বর্ণ, কমা ধ্বনি সমষ্টি বা বর্ণ। কেউ যদি আমার এই লেখাটা মানে আমি এখন যেটা লিখছি সেটা যদি কারোর কাছে নোট হিসেবে রেখে দেয়, তাহলে তার আর কিছু লাগবে না। অর্থহীন ধ্বনি বা বর্ণ, ধ্বনি সমষ্টি বা বর্ণ সমষ্টি হতে পারে। এবার যেহেতু অর্থহীন আমি বলে দিয়েছি, আমি আর দ্বিতীয় এটাকে ভাঙলাম না, কারণ এটাকে ভাঙলে আমরা দুটো বৈশিষ্ট্য অলরেডি পেয়ে যেতাম। কিন্তু আমরা ভাঙলাম না, আমরা একসাথে লিখে দিয়েছি অর্থহীন। অর্থাৎ আমরা দেখতে পাবো যে অভিধানে এর কোনো অর্থ নেই, আভিধানিক অর্থ নেই। একটু লিখে দিই আপনাদের সুবিধার্থে। আভিধানিক আভিধানিক অর্থ নেই। ক্লিয়ার? আভিধানিক মানে কি আপনারা কেউ জানেন? আভিধানিক মানে কি? ডিকশনারিগত শব্দ হ্যাঁ, ভান্ডার। ডিকশনারিগত মানে বাংলায় শব্দ বলুন, বাংলায় বলুন অভিধানগত, তাই তো? হ্যাঁ। অভিধানগত কোনো অর্থ নেই, যেহেতু এটা অর্থহীন তাহলে কি অর্থ থাকবে? আর একটা জিনিস খুবই ভাইটালের বৈশিষ্ট্য, সেটা হচ্ছে শব্দ ও ধাতুর পরে একসাথে যুক্ত হয়, আলাদা হয়ে বসতে পারে না, একসাথে যুক্ত হয়। আলাদা করে এর বসার ক্ষমতা নেই, কারণ এর কোনো অর্থ নেই। আর অর্থ না থাকলে একা একা বসতে পারবে না। কি বললাম, বোঝা গেল? আর একটা কাজ কি করে, আচ্ছা কাজের মধ্যে লিখে দিয়েছি, আর দরকার নেই। বৈশিষ্ট্য এই 3টে মনে রাখুন, বৈশিষ্ট্য এই 3টে মনে রাখুন। তাহলে কি কি বললাম বৈশিষ্ট্য একবার বলে ফেলুন তো। অর্থহীন ধ্বনি বলুন, জোরে বলুন ম্যাডাম, জোরে বলুন। অর্থহীন ধ্বনি বা বর্ণ অথবা ধ্বনি অর্থহীন ধ্বনি বা বর্ণ, একদম। আভিধানিক অর্থে শব্দ ধাতুর পরে সাথে যুক্ত হয়। আচ্ছা, আর আর এর অভিধানিক কোনো অর্থ আভিধানিক নেই অর্থ নেই। একদম আর শব্দ ও ধাতুর পরে একসাথে যুক্ত হয়। একদম, থ্যাংক ইউ, আর ভেরি গুড। কিছু লেখা নেই। হ্যাঁ, ওই 3টেই হচ্ছে আমাদের বৈশিষ্ট্য, আর এইখানে 4টে আমি কাজ বলে দিয়েছি। তাহলে আচ্ছা, অনেক কিছু আলোচনা হলো, তাহলে আমরা এই বিভক্তির কাজ আর বিভক্তির বৈশিষ্ট্যকে মিলিয়ে যদি এর একটা সংজ্ঞা বানাই, তাহলে কি হবে বলুন তো? দেখুন তো, বিভক্তির সংজ্ঞা আমি কিন্তু কোনো জায়গায় মুখস্থ করে আমি আপনাদেরকে বলছি না। বিভক্তির একটা সংজ্ঞা আমি এই বৈশিষ্ট্য আর কাজ থেকে বানাবো। তাহলে কি বলবো দেখুন, যে অর্থহীন ধ্বনি বা ধ্বনি সমষ্টি বর্ণ বা বর্ণ সমষ্টি
বর্ণ সমষ্টি শব্দ বা ধাতুর সাথে যুক্ত হয়ে বসে কি করে বসে শব্দকে বাক্যে ব্যবহার উপযোগী বাক্যে বলুন বাক্যে ব্যবহার উপযোগী পদে পরিণত করে তাকে বিভক্তি বলে। বলতে পারি তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার আপনি এইটা উত্তর দিলেন, মনে করুন আপনি এটা জানেন এবং আপনি টেট পরীক্ষায় কোয়ালিফাই করে গেছেন, আপনি সবকিছু হয়ে গেছে, আপনি ইন্টারভিউতে গেছেন, আপনাকে জিজ্ঞেস করেছে বিভক্তি কাকে বলে, এই উত্তরটা দিলে আপনাকে আর কাটতেই পারবে না। যে অর্থহীন ধ্বনি ধ্বনি সমষ্টি বা বর্ণ বর্ণ সমষ্টি শব্দ বা ধাতুর সাথে যুক্ত হয়ে বসে শব্দকে অথবা এখানে ধাতুকেও লিখতে পারি, ধাতুকে বাক্যে ব্যবহার উপযোগী পদে পরিণত করে তাকে বিভক্তি বলে। একদম ক্লিয়ার? স্যার। একদম ক্লিয়ার তো? একদম স্যার, খুব সুন্দর। এবার দেখুন বাংলা ভাষায় এবার আমরা বিভক্তির প্রকারে চলে যাই। বিভক্তি আমরা একদম পুরো গুলে খেয়ে নেবো, তারপরে আর বিভক্তি থেকে আর কোনোদিন ক্লাস হবে না, আর কোনোদিন কিচ্ছু বলবো না বিভক্তি থেকে, আজকে যা বলবো। এই বিভক্তি দুই প্রকার, একটা হচ্ছে শব্দ বিভক্তি বা নাম বিভক্তি, আর একটা হচ্ছে ধাতু বিভক্তি বা ক্রিয়া বিভক্তি। একটা হচ্ছে শব্দ বা নাম বিভক্তি, একটা হচ্ছে ধাতু বা ক্রিয়া বিভক্তি। বিভক্তি দুই প্রকার। এইবার আমাদের জানতে হবে যে শব্দ বিভক্তি বা নাম বিভক্তি কি জিনিস। ভেরি ইজি, কোনো জটিলতা নেই এর মধ্যে। শব্দের সাথে যে বিভক্তি বসে তাকে কি বলে? পরিষ্কার কথা। তাহলে আমরা একটু সঠিকভাবে একটু গুছিয়ে টুছিয়ে যদি বলি তাহলে কি লিখবো? আমি মুখে বলছি, লিখছি না। মুখে যদি বলি আমি এরকম করে বলবো যে যে অর্থহীন বর্ণ বা বর্ণ সমষ্টি ধ্বনি বা ধ্বনি সমষ্টি শব্দের সঙ্গে যুক্ত হয়ে বসে শব্দকে বাক্যে ব্যবহার উপযোগী পদে পরিণত করে, ওই সংজ্ঞাটার মতন, শুধু ধাতুটা বাদ দিয়ে দেবো ওই কথাটার থেকে, ধাতু বাদ, শব্দটাকে ধরে রাখবো, শব্দের সঙ্গে বসে, তাহলে তাকে কি বলে? শব্দ শব্দ বিভক্তি। বিভক্তি। তাহলে এবার একটা জিনিস দেখুন, আমি সংজ্ঞাটা লিখছি না কারণ আপনারা শুনলেন আমার কথা, রেকর্ডিং এ পেয়ে যাবেন। আমি এখানে লিখলাম শব্দ প্লাস আমি এখানে লিখলাম ধ্বনি বা ধ্বনি সমষ্টি, যা হয় আর কি, সমষ্টি হতে পারে, অনেকগুলো ধ্বনি হতে পারে, অথবা আমরা লিখতে পারি বর্ণ বা কি লিখতে পারি? সমষ্টি। ইকুয়াল টু আমরা লিখবো নাম পদ। কি লিখবো? নাম। ও স্যার নামপদ কি? নামপদ মানে বিশেষ্য, বিশেষ্য পদ। সর্বনাম, বিশেষণ, as well as অব্যয়, এই চারটেকে নামপদ বলে। এই চারটেকে কি বলে? নামপদ। নামপদ। নাম। কি বললাম বুঝে গেল? হ্যাঁ কঠিন স্যার। কঠিন লাগছে? না স্যার। তাহলে শব্দ বা নাম বিভক্তি, তাহলে আমি যদি এইখানে একটু লিখে দিই, ভালো করে দেখে নিন, এই যে এইখানে আমি তলায় দাগ দিয়ে লিখে দিলাম, এইটাকেই আমরা বলবো কি বিভক্তি? শব্দ বিভক্তি। কারণ এটা কার সাথে বসেছে? শব্দের সাথে। শব্দের সাথে। ভেরি গুড। এতে কোনো প্রশ্ন আছে? যেমন যেমন আমরা কি লিখবো? কি আমাদের শব্দ বিভক্তি গুলো কি? এ কমা
তে, ভালো করে মনে রাখবেন, এটা এগুলো খুব ইম্পর্টেন্ট। অথবা অনেক সময় আমরা তের বদলে এতেও ব্যবহার করি, এতে গন্ধ পুষ্পে, হে কমা তে ব্র্যাকেটে এতে, কমা কে, কমা রে, কমা র, ব্র্যাকেটে র এর বদলে আমরা এরও ব্যবহার করি, কমা অ, অকে আমরা শূন্য বলি। এইগুলো হচ্ছে আমাদের শব্দ বিভক্তি। তাহলে শব্দ বিভক্তি কি কি? এ কে কি রে এতে, এতে, কে রে র, এর অ। আমার সাথে বলুন, এতে এতে, কে রে র, এর আর অ। কে রে কে রে কে রে, তাহলে এতে এতে কে রে র, র এর বদলে আমরা এরও ব্যবহার করতে পারি। আর অ, অকে আমরা শূন্য বিভক্তি বলি যেহেতু এর কোনো চিহ্ন নেই। অ যেহেতু চিহ্নবিহীন, তাই জন্য এটাকে শূন্য বিভক্তিও বলা হয়। ঠিক আছে, ঠিক আছে। স্যার ও চিহ্নবিহীন, এটা বুঝতে পারলাম না। কি কি কি? অয় ওকে চিহ্নবিহীন বলা হচ্ছে কেন? ও তো লেখা যায়, মানে ওর তো একটা আকৃতি রয়েছে। কার চিহ্ন আছে? না, কার চিহ্ন নেই। অয়ের কার চিহ্ন আছে? অ বাদ দিয়ে বাকিদের কার চিহ্ন হয়, অয়ের কি কার চিহ্ন হয়? না স্যার, সেই জন্য অয়ের যেহেতু কার চিহ্ন হয় না, সেই জন্য অকে বলা হচ্ছে চিহ্নবিহীন। আমি কি বলেছি বর্ণবিহীন? না বর্ণ আছে, চিহ্ন নেই। একটা উদাহরণ দিই, একটা উদাহরণ দেয়া যেতে পারে, দেখি তো একটা উদাহরণ দিত। বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে? এই মাথায় চন্দ্রবিন্দু চলে আসছে কেন? বুলবুলিতে, বুলবুলিতে ধান খেয়েছে। ধান ধান পদে কোনো বিভক্তি নেই। ভালো করে দেখুন, বুলবুলি এর সাথে কি যুক্ত আছে? তে আচ্ছা, ধান, তে বিভক্তি। ধান হচ্ছে মূল শব্দ, এর সাথে কিছু যুক্ত আছে? ও আছে স্যার। অ আছে, এছাড়া কিছু আছে? না স্যার। তাহলে ভালো করে দেখুন, বুলবুলি একটা শব্দ, এর সাথে তে যুক্ত হয়েছে, তাহলে এটা শব্দ বিভক্তি। ধান একটা শব্দ, এর সাথে অযুক্ত আছে, তাই এটা একটা শব্দ বিভক্তি। তাহলে শব্দ বিভক্তি ক্লিয়ার? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। পুরো ক্লিয়ার তো? আজকে কি আমরা ইয়ে ক্লাস করছি না, ওই কি বলে ওটাকে, ডেমো ক্লাস হচ্ছে? হ্যাঁ স্যার। ক্লাস ভালো লাগছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ভালো লাগছে। হ্যাঁ স্যার। স্যার ধানটা কি করে অবিভক্তি হচ্ছে? আচ্ছা, একটা জিনিস বলুন তো, ধান, আ ধয়াকার দন্তান্ন, এই দন্তান্নর সাথে কিছু যুক্ত আছে? চোখের দেখায় বলুন, দন চোখের দেখায়। দন্তান্নর সাথে কিছু যুক্ত আছে? না না, দন্তন্য হচ্ছে না। যখন আপনি বর্ণ বিশ্লেষণ করবেন এটাকে, তখন এর দন্তান্নর পরে আপনি একটা অ লিখবেন না? হ্যাঁ স্যার, হ্যাঁ, তাহলে এখানে একটা অ লুকিয়ে আছে না? হ্যাঁ এই অকে নিহিত স্বরধ্বনি বলে, মনে রাখবেন, নিহিত স্বরধ্বনি। নিহিত মানে লুকিয়ে আছে, দেখা যায় না, নিহিত। অকে সবসময় নিহিত স্বরধ্বনি বলে। কলিং বেল বাজছে কেন বেটা? অকে নিহিত স্বরধ্বনি বলে, বুঝেছেন? আচ্ছা, ফ্র্যাঙ্কলি বলবেন, হ্যাঁ, ভালো লাগছে কিনা, খারাপ লাগলেও বলবেন, মনে দুঃখ হবো না। স্যার ভালো হয়েছে স্যার, আমি কি বলছি, তাহলে শুধু নাম নাম বিভক্তি কটা আছে, কটা বলবো? 6টা আছে। অ্যাকচুয়ালি 5টা, র 6টা। ঠিক আছে। ঠিক আছে, ভালো লাগে। এবার দেখুন,
ধাতু বিভক্তি কি জিনিস দেখুন, ধাতু বিভক্তি ওই রকম ভাবে লিখি, ধাতু যোগ ধ্বনি বা ধ্বনি সমষ্টি, অথবা বর্ণ বর্ণ সমষ্টি সমান সমান তৈরি করলো কি জানেন তো? কি তৈরি করলো? ক্রিয়াপদ। একদম। তাহলে ধাতুর সাথে যে বিভক্তি যুক্ত হয় তাকে ধাতু বিভক্তি বলে বা ক্রিয়া বিভক্তি বলে। কি বিভক্তি বলে? ক্রিয়া বিভক্তি বা ধাতু বিভক্তি। কেন? যেহেতু এটা ধাতুর সাথে যুক্ত হচ্ছে আর ক্রিয়াপদ তৈরি করছে, সেই জন্য এটাকে ধাতু বিভক্তি বা ক্রিয়া বিভক্তি বলে। এইখানে ধাতুটা একটু মাথায় রাখতে হবে। হয়ে গেল, কিছুই নেই। এবার আপনি বলবেন যে উদাহরণ দিন তো স্যার। এবার দেখুন একটা উদাহরণ দিচ্ছি, একটা বাক্য বলুন তো, যেখানে একটা বাক্য বলুন। বলুন, আমি শুনতে পাচ্ছি না, পরিষ্কার করে বলুন। তিল থেকে তেল হয়। আচ্ছা, সে কাজটি করে, ভালো করে দেখুন, সে কাজটি করে, এখানে ক্রিয়াপদ কোনটা? করে। পরেটা। করে। বাংলাতে করেকে ভাঙলে আমরা কি পাবো? তে। কর যোগ এ। এখানে কর হচ্ছে একটা ধাতু, যেহেতু এটা কাজের নাম বোঝাচ্ছে, এর সাথে এ যুক্ত হয়েছে, এই এটাকে আমরা কি বিভক্তি বলবো? কি বিভক্তি বলবো? ধাতু বিভক্তি। ক্রিয়া বিভক্তি। একদম, দুটোই বলা যায়, কোনো অসুবিধা নেই। এবার আমি একটুখানি এটাকে একটু সম্মান করে দিলাম, সম্মানার্থে বলে দিলাম, তিনি কাজটি, ভালো করে দেখবেন, তিনি কাজটি করেন, তিনি কাজটি করেন, এই করেনটা হচ্ছে ক্রিয়াপদ। এইখানে আমি লিখলাম করেন, এটাকে আপনি একটু ভাঙুন তো, এখানেও কি ধাতু আছে? কর যুক্ত এন। কর যুক্ত এন। এই এনটাকেও আমরা কি বিভক্তি বলবো? ধাতু বিভক্তি বা ক্রিয়া বিভক্তি। ধাতু বিভক্তি বা ক্রিয়া বিভক্তি। কি বললাম বুঝতে পারছেন? এবার আপনাদের একটা মজার জিনিস বলি, যদি এটা ক্রিয়াপদের মধ্যে পড়ে, তাও যেহেতু বিভক্তি করাচ্ছি তাই জন্য একটু বলতে হয়, না বললে ভালো লাগবে না। সেটা হচ্ছে, আমি এরকম লিখলাম, ভালো করে দেখুন, কি লিখলাম? করিতেছে। বলুন, জোরে বলুন, কি লিখলাম? করিতেছে। 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 এবার এটাকে একটু ভাঙুন, কর যোগ, ভালো করে দেখবেন, ভাঙাটা লক্ষ্য করবেন, যারা বাংলার স্টুডেন্ট তারা আরো ভালো করে লক্ষ্য করবেন। কর যোগ ইতেছে, কর যোগ ইতেছে সমান সমান কি বলতে পারি আমরা? করিতেছে। করিতেছে। এবার এই করটাকে একই রাখুন, রেখে ইতেছেটাকে একটু ভাঙুন, ইতে যোগ আছে, ভালো করে দেখবেন, ইতে যোগ ইতেছে, এটাকে ভাঙলে আমরা পাবো ইতে যোগ এছে না, ইতে যোগ আছে। এবার আরেকটু ভাঙুন, কর যোগ ইতে যোগ আচ, আচ হয় হস, আচ যোগ এ, তাহলে আমরা লাস্টে কি পেলাম? এ বিভক্তি। তাহলে আমরা এখানে কি বিভক্তি পেলাম? দেখুন, আমি যেহেতু আপনাদেরকে চোখে দেখতে পাচ্ছি না, আপনিও যেহেতু ধাতু আমার কথা বিভক্তি। শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন না, সেই জন্য ইন্টারাকশনটা একটু ফুললি করতে হবে, কারণ আমি বুঝতে পারবো যাতে আপনারা বুঝেছেন কিনা আমাকে সেটা জানতে হবে। এখানে এ রয়েছে, এ হচ্ছে একটা ধাতু বিভক্তি। আচ্ছা স্যার, এই কটটা তো আমি ধাতু বললাম, বা আপনি বলেছিলেন ধাতু, হ্যাঁ সঠিক কথা, ধাতু তো। তাহলে আপনি আছের মাথায় রুট মেরেছেন কেন? এই রুট দেওয়াটাও তো একটা ধাতু চিহ্ন, এটা তো একটা ধাতু চিহ্ন।
হ্যাঁ, তাহলে আমি বলবো এটাও একটা ধাতু, এটাও একটা কি, ধাতু। ভালো করে বুঝবেন। তাহলে স্যার কর একটা ধাতু, আজ একটা ধাতু, তাহলে ইতেটা কি হলো? ইতে কি কোথা থেকে আসলো? উড়ে এসে জুড়ে বসলো নাকি? ইতে একটা, অবশ্যই স্যার। ইতে একটা বিভক্তি, ভালো করে বুঝবেন। ইতে একটা বিভক্তি। একটু আগে লিখেছিলাম, ভালো করে দেখুন তো এইখানে, উঠায় এখানে লিখেছিলাম ক্রিয়াপদের কাল এবং পুরুষ নির্দেশ করে। হ্যাঁ হ্যাঁ। এইখানে না আর একটা জিনিস একটু লিখে দিই, প্রকারও নির্দেশ করে, প্রকারও নির্দেশ করে, এটা একটু লিখে দিই, তাহলে আপনাদের বুঝতে আর একটু সুবিধা হবে। এবার নিচে চলে আসি, ওখানে দেখে নিয়েছেন কি লিখেছি, প্রকারও নির্দেশ করে। এবার নিচে চলে আসুন, এবার এখানে দেখুন। আচ্ছা, করিতেছে, এই এ একবার বললে, বলুন। স্যার বলছি এটা কোথায় লিখলেন একটু বলুন। দেখুন উপরে চলে যাচ্ছি, উপরে 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 উপরে। এই যে এখানে লিখেছি, দেখেছেন? এই যে প্রকার বিভক্তির নির্দেশ কাজ, করে, বিভক্তির কাজ। দেখেছেন? প্রকার নির্দেশ করে, এখানে লিখেছি এই যে প্রকার ইয়েস নির্দেশ স্যার, করে। ইয়েস স্যার, ইয়েস অর নো? ইয়েস। ইয়েস স্যার, বুঝতে পারছি। ভালো করে শুনবেন কথা। এবার নিচের দিকে নেমে আসুন, নিচে নেমে আসুন, নিচে নামাচ্ছি, দেখুন এইখানে আমি এটাকে লিখেছি ধাতু বিভক্তি, আর ইতেটাকেও লিখবো ধাতু বিভক্তি, ভালো করে বুঝবেন। ইতেটাকেও লিখবো ধাতু বিভক্তি। হ্যাঁ, বিভক্তি তো বটেই, কিন্তু কি বিভক্তি না ধাতু বিভক্তি। কিন্তু স্যার ধাতু বিভক্তি তো বুঝলাম, কিন্তু ধাতু বিভক্তি ক্রিয়াপদের সাথে যুক্ত হয়, মানে ক্রিয়াপদ তৈরি করে, তাহলে কি কি প্রকারে তৈরি করে? আচ্ছা বলুন তো, এ থাকলে পুরুষ বোঝায় নাকি প্রকার বোঝায় না কাল বোঝায়? এ করিতেছে। আচ্ছা, আপনি এই করিতেছে লিখলেন, ভালো করে শুনবেন, করিতেছে, এর আগে আপনি কোন কর্তা বসাবেন? আমি বসাবেন, না তুমি বসাবেন, নাকি সে বসাবেন? সে। সে বসালেন, খুব ভালো কথা। আচ্ছা, যদি আমি বসাতাম, ভালো করে বুঝুন, আমি বসাতাম, তাহলে আমি কি লিখবো? করছি, করছি হতো, করছি। করেছিলাম, করিতেছি। করেছি। করিতেছি বা করিতেছি করছি। মানে সাধু বাংলায় বলুন, সাধু বাংলায় করিতেছি, তাই তো? হ্যাঁ আচ্ছা, স্যার। আমি যদি এখানে তুমি বসাতাম, ভালো করে বুঝুন, তুমি, তাহলে কি লিখতেন? করিতেছো। 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 আচ্ছা, ভালো করে লক্ষ্য করুন, সব এক আছে, শুধু এখানে এ এসছে, এখানে হ্রস্ব ইকার এসছে, এখানে অ এসছে, অ কিছু নেই, মানে অ আছে, তাই তো? হ্যাঁ। এইবার আমাকে বলুন, সে কোন পুরুষ? প্রথম পুরুষ। হ্যাঁ স্যার। আমি কোন আমি পুরুষ? উত্তম পুরুষ। উত্তম পুরুষ। তুমি কোন পুরুষ? মধ্যম পুরুষ। তাহলে একার থাকলে, একার করিতেছে, একার থাকলে এই প্রথম একার পুরুষ। রয়েছে, এটা কোন পুরুষের বিভক্তি? প্রথম পুরুষ। হ্যাঁ, এবার কি বোঝা গেল? হ্যাঁ স্যার। এটা হচ্ছে প্রথম পুরুষের বিভক্তি। বিভক্তি তো বটেই, কিন্তু কোন পুরুষের বিভক্তি? না প্রথম পুরুষের বিভক্তি। তাহলে এটুকু কি বোঝা গেল? আর একটা বলবো, তারপরে আবার বলছি। এবার আপনি ভাবছেন যে এর ঝামেলা তো মিটলো, ইতেটা কি জিনিস? ইতেটা কি বিভক্তি? স্যার তো বললো না এখনো। আচ্ছা, আপনি ইংরেজিতে কন্টিনিউয়াস টেন্স পড়েছেন? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ। ইংরেজিতে কন্টিনিউয়াস টেন্সে প্রেজেন্ট কন্টিনিউয়াস লিখবো, আমি এখানে পাস্ট কন্টিনিউয়াস পাস্ট লিখবো, কন্টিনিউয়াস। আর এখানে আমি ফিউচার কন্টিনিউয়াস লিখবো। খুব ভালো কথা। আচ্ছা, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস আর ফিউচার কন্টিনিউয়াস এর কমন জিনিস কি? ভার্ব থাকবে আর আইএনজি, ভার্বের সঙ্গে আইএনজি আমি যোগ বলছি হবে। কমন জিনিস কি? আইএনজি স্যার। আইএনজি যুক্ত হবে, তাই তো? মনে রাখবেন,
কন্টিনিউয়াসকে বাংলায় বলে ঘটমান। বা চলমান। এই ঘটমান যখন আসবে, ঘটমান সেটা বর্তমান হোক, অতীত হোক বা ভবিষ্যৎ হোক, তখন কি বিভক্তি বসবে? ইতে। কি বিভক্তি বসবে? ইতে। তাহলে ঘটমান হলে কোন বিভক্তি হবে বাংলায়? সে বর্তমান হোক, অতীত হোক বা ভবিষ্যৎ হোক। ইতে। হ্যাঁ, তাহলে এটা 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 যদি পুরুষ বিভক্তি হয়, এই ইতেটা হবে প্রকার বিভক্তি। কি বিভক্তি? প্রকার। প্রকার। এটা আপনারা এখন ভালো করে বুঝতে পারবেন না, আর একটু পরে মানে আর কিছুদিন পরে যখন আমরা ক্লাস করব, ক্রিয়াপদ করব, তখন আপনারা আরো ভালো করে বুঝতে পারবেন। শুধু এটুকু মাথায় রাখুন, ইতে থাকলে প্রকার বিভক্তি হয়, আর এ থাকলে পুরুষ বিভক্তি হয়। কি বললাম, বোঝা গেল? স্যার প্রকার কাকে বলে? আচ্ছা, প্রকার কাকে বলে? আচ্ছা, আপনি আপনি এটা, এই যে বর্তমানকাল লিখলাম, ভালো করে শুনবেন। বর্তমানকাল, বর্তমানকাল লিখলাম এবং তার মধ্যে আমি ভাগ করলাম কেমন? সাধারণ বর্তমান, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। ঘটমান বর্তমান, প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট টেন্স। কন্টিনিউয়াস টেন্স। পুরা ঘটিত বর্তমান, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ঠিক কি না? আর বাংলাতে আরেকটা এক্সট্রা আছে যেটা ইংরেজিতে নেই, সেটা হচ্ছে বর্তমান অনুজ্ঞা। বর্তমান অনুজ্ঞা। এই যে চারটে টাইপ করলাম না, চারটে ভাগ করলাম বর্তমান কালের, এগুলোকে প্রকার বলে। এগুলোকে কি বলে স্যার? এগুলোকে কি বলে? প্রকার। প্রকার। যখন ঘটমানের মধ্যে থাকবে প্রকারটা, তখন ইতে বসবে, এইটুকু মাথায় রাখুন আপাতত। যখন ঘটমান বলবে তখন ইতে আসবে, ক্রিয়াপদে কি আসবে? ইতে। বোঝা গেছে? এইটুকু কি বুঝেছেন? আমাকে বলবেন। হ্যাঁ, তাহলে আমরা বিভক্তি শেষের শ্রেণী দিকে বিভাগ যাবো। আর প্রকার কি এক স্যার? হ্যাঁ, শ্রেণী বিভাগ আর প্রকার কি এক স্যার? শ্রেণী বিভাগ তিনটে, তার আবার সাবকাস্ট আছে, মানে সাব টাইপ আছে, বুঝতে পেরেছেন? না না, আমি বলছি স্যার শ্রেণী বিভাগ আর প্রকার কি এক? মানে একই একই বিষয়টা একই, কিন্তু মূল শ্রেণী বিভাগ তিনটে ক্রিয়ার কালের, এবং তার মধ্যে আবার চারটে করে ভাগ আছে, বুঝেছেন? আচ্ছা স্যার, ঠিক আছে। হ্যাঁ, এবার আপনারা আমাকে বলুন যে এইটুকুর মধ্যে থেকে কোনো সমস্যা হয়েছে কিনা? ধাতু বিভক্তি বুঝতে কি অসুবিধা হয়েছে? না স্যার। শব্দ বিভক্তি কত প্রকার বললে কি লিখবো? শব্দ বিভক্তি মূল 5 প্রকার লিখবেন, আর একটা হচ্ছে শূন্য বিভক্তি, ওটাকে আলাদা করে ধরা হয়। আর যদি বলে শব্দ বিভক্তি বাংলায় কত প্রকার, তাহলে 5 প্রকার বলবেন। অপশানে 5 প্রকার থাকবে। কি বললাম, বোঝা গেল? বলুন, বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। কি কি বললে? এই যে লিখে দিয়েছি, এ এতে তে রে কে রে র, এ তে কে রে র, এই পাঁচটার এই অটা হচ্ছে আলাদা করে ধরা হয়, এটাকে 5টা শব্দ বিভক্তির মধ্যে ধরা হয় না। হয়েছে? হ্যাঁ স্যার ঠিক আছে। স্যার বলছি ধাতু বিভক্তি তাহলে কতগুলো হবে? ধাতু বিভক্তির আলাদা করে কোনো টাইপ নেই, আর কারক বিভক্তি করানোর সময় আমি ধাতু বিভক্তি নিয়ে বেশি আর আলোচনা করব না। ধাতু বিভক্তির টাইপ যখন আমরা শিখবো, ক্রিয়াপদে শিখবো, তখন আমরা আলোচনা করব। তাও বলে দিই যে ধাতু বিভক্তি মূলত 3 প্রকার, মূলত 3 প্রকার, এবং সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব। এর মধ্যে ঢোকালে আমরা কারকের দিকে যেতে পারবো। ঠিক আছে? বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, পরে দেখুন, এবার একটা জিনিস আপনাদের জানতে হবে। সবই তো বুঝলাম বিভক্তি সম্পর্কে, শুধু একটা বিভক্তি আমাদের একটু জেনে নিতে হবে, সেটা হচ্ছে তির্যক বিভক্তি। তির্যক বিভক্তি, তির্যক
এই তির্যক মানে কি? তির্যক মানে এরকম কোনাকুনি হচ্ছে, এরকম 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 এরকম, এগুলোকে তির্যক বলে। তির্যক মানে টেরা বা মানে সোজাসুজি না থেকে একটু বাঁকা ভাবে তাকানো, এইটাকে আমরা তির্যক বলি। কিন্তু এখানে বিভক্তির ক্ষেত্রে তির্যকটা কি? যখন কোনো বিভক্তি একাধিক কারকে ব্যবহৃত হয়, ভালো করে বুঝবেন, কারকে ব্যবহার একাধিক কারকে ব্যবহৃত বিভক্তিকে কি বিভক্তি বলে? তির্যক বিভক্তি। তির্যক বিভক্তি বলে। এটা কিন্তু কে কি পরীক্ষায় তির্যক আসার বিভক্তি কথা, স্যার? এটা পরীক্ষায় আসতে পারে, জিজ্ঞেস করবেন কোনো সমস্যা থাকলে। দেখুন উদাহরণ দিচ্ছি, স্যার উদাহরণগুলো, স্যার উদাহরণ। হ্যাঁ উদাহরণ দেখুন। একাধিক কারকে ব্যবহৃত বিভক্তিকে তির্যক বিভক্তি বলে। মনে করুন আমি একটা বিভক্তিকে বিভিন্ন কারকে ব্যবহার করে দেখাচ্ছি, যেমন পাগলে কি না বলে। পাগলে কি না বলে, এখানে পাগলের তলায় দাগ দিয়েছি, এখানে কি বিভক্তি আছে? এটা কোন কারক না কর্তৃকারক? কর্তৃকারক। কে বলে কথা? পাগলে বলে, তাহলে এটা কর্তৃকারকে এ বিভক্তি, ভালো কথা। দুঃখে দস্যু ক্ষীয় বিসর্গে, দস্যু বিসর্গ ক্ষয়কার, দুঃখে যেন করিতে পারি জয়, দুঃখে যেন করিতে পারি জয়, তাহলে জয় করতে পারবো কাকে? দুঃখকে, কর্মকারকে। এটা এ বিভক্তি, কিন্তু কোন কারক? কর্ম। কর্মকারক। সে চোখে দেখে না, এরকম লিখলাম, সে চোখে দেখে না, তাহলে সে কিসের দ্বারা দেখে না? করণকারক, চোখে। করণ। তাহলে দেখতে পাচ্ছেন তিনটে কারকে আমি কটা বিভক্তি প্রয়োগ করেছি? একই বিভক্তি, এ বিভক্তি, এ বিভক্তি, এ বিভক্তি। তাহলে এইখানে এ বিভক্তিটাকে আমরা কি বলতে পারি? তির্যক বিভক্তি। তির্যক বিভক্তি। বিষয়টা বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ স্যার, পরিষ্কার বলে দিয়েছি। পরিষ্কার? কারো কোনো প্রশ্ন আছে? বিভক্তি শেষ কিন্তু। কারো কোনো প্রশ্ন আছে বলুন। কারো কোনো প্রশ্ন থাকলে বলুন। স্যার এ বিভক্তি ছাড়া আর কি কিছু আছে তির্যক বিভক্তিতে? সাধারণত এ বিভক্তি বসে, অন্য কোনো বিভক্তির ব্যবহারটা মানে খুবই কম বা নেই বললেই চলে। অপশনে যদি অন্য কিছু থাকে তখন? অন্য কিছু থাকবে না, এই বিভক্তিকে কি তির্যক বিভক্তি বলা হয়? শুনতে পাচ্ছি না, একটু জোরে বলুন। এই বিভক্তিকে তির্যক বিভক্তি বলা হয়? হ্যাঁ, এ বিভক্তিকে তির্যক বিভক্তি বলা হয়। হ্যাঁ, তেতেও হবে, তে হবে। বুলবুলিতে ধান খেয়েছে, কলকাতাতে যাব, কলকাতাতে যাব, কলকাতায় যাব বলা যায়, কলকাতাতে যাবও বলা যায়। তাহলে এখানে কর্তৃকারক একটা অধিকরণ কারক চলে আসছে, তে বিভক্তি হবে। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে এ বিভক্তির ব্যবহার, ম্যাক্সিমাম ক্ষেত্রে এ বিভক্তির ব্যবহার হয়, আর তে বিভক্তি বা অন্যান্য বিভক্তির ব্যবহার একটু কম হয় বা সামান্য হয়। কি বললাম, বোঝা গেল? বুঝতে পেরেছেন? কেউ কোনো উত্তরই দিচ্ছে না, কি করে বুঝবো? বুঝতে পারছি। হ্যাঁ স্যার। বুঝতে পারছেন কিনা সেটাই আমাকে জানান, যে বুঝতে না স্যার, পারছেন। আসলে দেখছিলাম আর কি, ধাতুটা একটু ধাতু বিভক্তিটা ভালো করে দেখছিলাম আর কি। ধাতু বিভক্তি পরে আমরা আলোচনা করব, কারণ ওটা ক্রিয়াপদের মধ্যে আছে। ক্রিয়াপদ বলে যে চ্যাপ্টারটা আছে, ওখানে আপনাদের ধাতু বিভক্তি করতে হবে।
সেই জন্য এখানে আর বেশি জোর দিইনি। এবার স্যার দেখুন, হ্যাঁ বলুন। স্যার একটু পরে জয়েন করেছি, পিডিএফ গুলো দেওয়া যাবে? এই যেগুলো ক্লাস হয়েছে পিডিএফ আকারে দেওয়া যাবে? পিডিএফ আকারে তো স্যারকে পাঠিয়ে দিয়েছি, স্যার তো গ্রুপে দিয়ে দেবেন, সেটা তো পরে। আমি এতক্ষণ যে ক্লাসটা করিয়েছি সেটা অনেকটা হয়ে গেছে, না অনেকটা। আমি একটু পরে। ঠিক আছে। দেখুন, আপনি দেখলেই বুঝতে পারবেন। এই হচ্ছে আমার লেখা, এই এখান থেকে লিখছি, এই এতটা কমপ্লিট হয়েছে। কারক শব্দের অর্থ, ব্যবহার, বিভক্তি শব্দের ব্যবহার, কাজ, বৈশিষ্ট্য, প্রকারভেদ এইসব করে এখন আমরা অনুসর্গে এসেছি। এবার অনুসর্গে আমরা একটু যাব। আচ্ছা, তাহলে আমরা একটু অনুসর্গে যাই। আচ্ছা, অনুসর্গ কথাটির অর্থ কি? খুবই ভালো একটা টপিক, অনুসর্গ। শব্দের আদিতে কোনো ওয়ার্ড বসবে বা কোনো ধ্বনি বসবে আর কি। অনুসর্গকে আমরা যদি ভাঙি তাহলে পাবো অনু পূর্বক সৃজ, দন্তস্বয়ে রি বর্গীয় জ, সৃজ যোগ অ, অর্থাৎ অনু কথার অর্থ হচ্ছে পশ্চাতে, পরে বা পশ্চাতে। আর সৃজ কথার অর্থ হচ্ছে সৃজ, এই কথার অর্থ হচ্ছে সৃজন করা, সৃজন করা বা সৃষ্টি করা, সৃজন করা বা সৃষ্টি করা। তাহলে অনুসর্গ কার পরে বসে এটা বুঝতে হবে। পশ্চাতে বসে, পশ্চাতে তৈরি অবস্থান করে, সবই বুঝতে পারছি, কিন্তু কার পশ্চাতে বসে? অনুসর্গ, অনুসর্গ কার পশ্চাতে বসে? বিশেষ্য বা সর্বনাম পদের, বিশেষ্য বা সর্বনাম পদের পরে বসে। তাহলে কোথায় বসে? বিশেষ্য বা সর্বনাম পদের পরে বসে। কি করে বসে? কি করে বসে? একটা কাজ করে। কি কাজ করে বলুন তো? সম্পর্ক তৈরি। সম্পর্ক তৈরি করে বা সম্পর্ককে বা অর্থকে সুনির্দিষ্ট করে। তাহলে কি কাজ করলো? সম্পর্ককে সুনির্দিষ্ট করলো, সুনির্দিষ্ট করা বা অর্থ সুনির্দিষ্ট করা, এই কাজটা করে। তাহলে কি বললাম বোঝা গেল? যেমন আমি একটা উদাহরণ দিয়েছি, মনে রাখবেন। অনুসর্গকে ভালো করে বুঝবেন, অনুসর্গকে বাংলায় পদান্বয়ী অব্যয় বলা হয়। বাংলাতে অনুসর্গকে আরেকটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে পদান্বয়ী অব্যয়। মানে ডাকা হয় মানে কি, এই ভূমিকা গ্রহণ করে সে। অনুসর্গ সর্বদা পদান্বয়ী অব্যয়ের কাজ করে। পদান্বয়ী অব্যয় মানে কি? দুটো পদের মধ্যে সম্পর্ক সাধন করে। দুটো পদ, দুটো পদের মধ্যে অর্থ সম্পর্ক তৈরি করে। যেমন আমি একটা বাক্য বলছি, স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ। ভালো করে দেখুন, স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ। এখানে দিয়ে হচ্ছে একটা অনুসর্গ। আপনি যদি এই অনুসর্গটাকে তুলে দেন তাহলে কি বাক্যের অর্থ আর থাকলো? না। বাক্যের কি আর মিনিং তৈরি হলো? হলো না, তাই না? তাহলে অনুসর্গ বাক্যের অর্থ সম্পূর্ণ করে, অর্থকে সুনির্দিষ্ট করে এবং পরবর্তী পদের সঙ্গে পূর্ববর্তী পদের অর্থ সম্পর্ক বজায় রাখে। সেই জন্য একে আমরা কর্মপ্রবচনীয় বলে ডাকি। কি বলে ডাকি? তাহলে বা পরসর্গ বলি। হ্যাঁ, অনুসর্গের আরেকটা নাম আমরা বলতে পারি, আরো দুটো নাম আছে। একটা হচ্ছে অনুসর্গের অপর দুটো নাম। অনুসর্গের নাম
কি কি নাম বললাম? একজন বলল পরসর্গ, সঠিক বলেছে, পরসর্গ। আর 2 নম্বর হচ্ছে কর্মপ্রবচনীয়। ঠিক আছে, কর্মপ্রবচনীয় মনে থাকবে? হ্যাঁ স্যার। দেখুন, অনুসর্গের বৈশিষ্ট্য আছে, যেরকম বিভক্তির বৈশিষ্ট্য পড়েছিলাম ঠিক তেমনি ভাবে অনুসর্গেরও কিছু বৈশিষ্ট্য আছে। অনুসর্গে কি বৈশিষ্ট্য আছে? অনুসর্গ হচ্ছে একটি অব্যয় পদ। এগুলি অব্যয় পদ। আমি একটু আগেই বলেছি পদান্বয়ী অব্যয়। 2 নম্বর আমরা বলতে পারি যে পদের পরে আলাদা হয়ে বসে, একসাথে যুক্ত অবস্থায় বসে না। পদের পরে আলাদা বসে, একসাথে বসে না, যুক্ত হয়ে বসে না, এটাই মাথায় রাখবেন। 3 নম্বর হচ্ছে পূর্ব পদের সঙ্গে পরবর্তী পদের অর্থ সম্পর্ক তৈরি করে। পূর্ব পদের সঙ্গে পরবর্তী পদের অর্থ সম্পর্ক তৈরি করে। এটা একটা কাজ, খুব গুরুত্বপূর্ণ কাজ, কিন্তু বিভক্তির মতনই কাজ করে। বিভক্তি যে কাজ করে এও সে কাজই করে। তাহলে এই 3টে বৈশিষ্ট্য কিন্তু মাথায় রাখতে হবে। এটা হচ্ছে অনুসর্গের বৈশিষ্ট্য, এর মধ্যে দিয়েই আমরা কাজ খুঁজে পাচ্ছি। এবার কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে যেটা অবশ্যই আমাদের জানতে হবে। কি জানতে হবে? অনুসর্গ অসমাপিকা ক্রিয়াপদ হতে পারে। তার মানে অসমাপিকা ক্রিয়াপদগুলি অনুসর্গ হতে পারে, এটা একটা পয়েন্ট মাথায় রাখুন। অসমাপিকা ক্রিয়াপদ অনুসর্গ হতে পারে বা অনুসর্গ হয়। আচ্ছা, আমাকে বলুন তো অসমাপিকা ক্রিয়াপদ কি করে চিনবেন? অসমাপিকা ক্রিয়াপদ কিভাবে চিনবেন? বাক্যের অর্থ সম্পূর্ণ হবে না যে ক্রিয়াপদ দিয়ে। উদাহরণ দিন। আমি বাড়ি গিয়ে। ইয়েস। তাহলে দেখুন, আমি বললাম 5 দিন, ভালো করে শুনবেন, 5 দিন ধরিয়া বৃষ্টি হইতেছে। এখানে কোনটা আপনার অনুসর্গ? ধরিয়া। ধরিয়া। কিন্তু এটা অনুসর্গ, কিন্তু অ্যাকচুয়ালি এটা কি? ধরিয়া মানে ধরে, ধরে হচ্ছে একটা অসমাপিকা ক্রিয়া। তাহলে এটা কি একটা আসলে? বলুন, অসমাপিকা ক্রিয়া, কিন্তু এখানে কিসের মতন কাজ করলো? অনুসর্গের মতন কাজ করলো। যেমন আমি বললাম, বোর্ড দেখা যাচ্ছে না। কি দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছি। দেখা পাচ্ছি স্যার। আমি বললাম আপনার ফোনে অসুবিধা, ওই জন্য দেখতে পাচ্ছেন না। সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু। বৈষ্ণব পদাবলীতে একটা লাইন আছে, সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু। অনলে পুড়িয়া গেল। তাহলে এখানে লাগিয়াটা হচ্ছে একটা অসমাপিকা ক্রিয়া, ভালো করে বুঝুন। লাগিয়া, ইয়া, অসমাপিকা, কিন্তু এটা অ্যাকচুয়ালি কি? অনুসর্গের উপর ব্যবহৃত হবে। আচ্ছা, অসমাপিকা ক্রিয়া চেনার মূল উপায়টা একটু বলে দিই। ইয়া, ইলে, ইতে আর আ,
এই চারটে থাকলে অসমাপিকা ক্রিয়া হয়, ভালো করে বুঝবেন। এই চারটে থাকলে কি হয়? আপনার কোথাও লেখা আছে, ভালো করে বুঝুন, করা হচ্ছে, ভালো করে বুঝুন, কোথাও একটা লেখা আছে করা হচ্ছে, কাজ কাজ করা হচ্ছে। এখানে করা, করাতে কি আছে? এখানে আকার আছে না? কর যোগ করা, আকার আছে তো? এইটা যখন বলবে যে এইটার তলায় দাগ দিয়ে বলবে এটা কি জাতীয় পদ, এটা হচ্ছে একটা অসমাপিকা ক্রিয়াপদ। এটা কি পদ? মাথায় রাখবেন। সবসময় কি ওগুলো অনুসরণ করলে হবে সবসময়? আপনার কথা শুনতে পাচ্ছি না, পরিষ্কার করে বলুন। বলছি বলছি অসমাপিক ক্রিয়া হবে, আবার ওগুলো অনুসর্গ হবে। হ্যাঁ, অনুসর্গও হবে, অনুসর্গও হবে। যেমন এখানে লাগিয়া, লাগিয়া হচ্ছে একটা অসমাপিকা ক্রিয়া, কিন্তু এখানে অনুসর্গের মতন সে কাজ করছে। আবার এখানে ধরিয়া হচ্ছে একটা অসমাপিকা মানে ক্রিয়া। বলছেন যে কোনো হ্যাঁ বলুন। সমস্ত অসমাপিকা ক্রিয়াই অনুসর্গ? না, সমস্ত অসমাপিকা ক্রিয়া অনুসর্গ নয়, কিন্তু অসমাপিকা ক্রিয়াগুলো অনুসর্গের মতন কাজ করে। কি বললাম, বোঝা গেল? যেমন এইখানে আমি বললাম করা, ভালো করে দেখুন, করা, এই যে করা লিখেছি, এটা একটা অসমাপিকা ক্রিয়া, কিন্তু এটা অনুসর্গ না, এটা অনুসর্গ না। কি বললাম, বোঝা গেল? একটা অসমাপিকা ক্রিয়া কিন্তু অনুসর্গ না, অনুসর্গের মতন ও কাজ করেনি। বুঝতে পেরেছেন? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার, হ্যাঁ। না বোঝা গেল না? আরো দুই একটা উদাহরণ দিন দেখি এরকম ধরনের। দেখুন একটা জিনিস, মনে করুন রামের হইতে শ্যাম ভালো। এখানে তো হইতেটা অনুসর্গ, এটা তো বোঝাই যাচ্ছে। অনুসর্গ, কিন্তু এটা অ্যাকচুয়ালি কি? অসমাপিকা ক্রিয়া। কারণ কি বলুন তো, এখানে কি বিভক্তি আছে দেখেছেন? এবার ইতে থাকলে অসমাপিকা ক্রিয়া হবে। কি থাকবে? ইতে থাকলে কি কি হবে? অসমাপিকা ক্রিয়া। কিন্তু এখানে এই অসমাপিকা ক্রিয়াটি কিসের মতন কাজ করলো? অনুসর্গ। এইটুকু কি বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এইটুকু হচ্ছে আমাদের অনুসর্গ। এবার এর মধ্যে একটা জিনিস আছে, অনুসর্গের টাইপ আছে। আমি দেখেছেন তো, তাহলে কারকে আমি ঢুকতে পারতাম, হঠাৎ করে আমি কারকে ঢুকে যেতে পারতাম, কিন্তু আমি কারকে ঢুকলাম না। আমি আপনাদেরকে এইগুলো সঠিকভাবে আইডিয়াটা দেওয়ানোর চেষ্টা করছি, কারণ এখান থেকে প্রচুর কোশ্চেন আসার মতন আছে। দেখুন, অনুসর্গ দুই প্রকার, বিভক্তি যেমন দুই প্রকার, অনুসর্গ দুই প্রকার। একটা হচ্ছে শব্দ জাত, জাত কথাটা বলতে হবে, আর একটা হচ্ছে ক্রিয়া জাত। জাত কথাটা না বললে কিন্তু ভুল হয়ে যাবে। আগেরটাই কিন্তু জাত কথা বলিনি বিভক্তিতে, কিন্তু এখানে কিন্তু জাত কথাটা বলতে হবে। কি বললাম বুঝতে পেরেছেন? যেমন শব্দজাত মানে শব্দ থেকে তৈরি হয়েছে যে অনুসর্গগুলো, এর মধ্যে অনেক উদাহরণ আমরা দেব। দেখুন কি কি উদাহরণ দিই। যেমন আমি বললাম দ্বারা, একটা শব্দজাত অনুসর্গ। কর্তৃক, ক তয়রে ব্রি ক, কর্তৃক। উদ্দেশ্যে, এগুলো শব্দ থেকে তৈরি হয়েছে, এগুলো ক্রিয়া থেকে তৈরি হয়নি, এগুলো ক্রিয়া থেকে তৈরি হয়নি।
তারপরে দেখুন জন্য, তারপরে আমরা বলতে পারি, হ্যাঁ বলুন, বিনা হ্যাঁ বলুন, লাগি শুনতে পাচ্ছি বিনা না। বিনা বিনা হ্যাঁ বিনা, বিনা বয়সী দন্ত নায়কার বিনা। আমি লিখলাম তরে, তর ওয়েকার, তরে মানে জন্য। আমি লিখলাম সামনে, আমি লিখলাম পিছনে পেছনে, আমি লিখলাম উপরে, নিচে, পাশে। কি বললাম বুঝতে পারছেন? বাইরে, ভিতরে, বনাম, বদন্ত নায়কার বনাম, বাবদ, বয়াকার বদ, বাবদ। এগুলো হচ্ছে শব্দজাত অনুসর্গ। এগুলো কি? শব্দজাত অনুসর্গ। এগুলো কিন্তু কোনো ধাতু থেকে তৈরি হয়নি। এবার আমরা ক্রিয়াজাত অনুসর্গ যখন দেখব তখন দেখব ধাতু থেকে তৈরি হয়েছে। অসমাপিকা ক্রিয়াপদগুলো কিন্তু মোটামুটি ভাবে ক্রিয়াজাত অনুসর্গের মধ্যে পড়ে। যেমন আমি বললাম কোরিয়া, কোরিয়া থেকে আমি লিখলাম কি? করে। আমি লিখলাম বলিয়া, বলিয়া। এর থেকে ক্রিয়াজাত অনুসর্গ কি আসলো? বলে, ধরিয়া থেকে ধরে। বলে আমি বললাম ধরিয়া, কি আসবে? ধরে ধরে আমি বললাম চাহিয়া, চেয়ে এগুলো হচ্ছে সব ক্রিয়াজাত অনুসর্গ উদাহরণ। তাহলে অনুসর্গ কি আপনারা বুঝতে পেরেছেন? নাকি না? খাইয়া থেকে, খাইয়া থেকে খেয়ে, খাইয়া থেকে খেয়ে, এগুলো একটা ক্রিয়াজাত অনুসর্গ। মানে এ থাকলে অন্তত এ থাকলে সেগুলো সব অনুসর্গ। হ্যাঁ হ্যাঁ, মোটামুটি ধরে রাখুন ওইটাই, যে একার থাকলে মোটামুটি ওটা। হইতে থেকে এগুলো। হ্যাঁ, হইতে থেকে হয়ে, এই হইতে থেকে হতে অবশ্যই হবে। একটু আগে তো চেয়ে অপেক্ষা হইতে এগুলো হইতে থেকে ক্রিয়াজাত তো, হতে, চাহিয়া থেকে চেয়ে এগুলো তো ক্রিয়াজাত লিখেছি। তো। হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। বলছি হইতে থেকে হতে, এটাও ক্রিয়াজাতের মধ্যে পড়ছে, তাই তো? হ্যাঁ অবশ্যই, হইতে থেকে হতে। হতে মানে কি ধাতু আছে এর মধ্যে? একটা ধাতু আছে, এটা একটা ধাতু থেকে তৈরি হয়েছে, এটা হচ্ছে হ ধাতু থেকে তৈরি হয়েছে। কি ধাতু? অধাতু। হ মানে হওয়া, হওয়া, হই, হয়েছিলাম ইত্যাদি। তো এইগুলো হচ্ছে সব ক্রিয়াজাত অনুসর্গ। তাহলে শব্দজাত অনুসর্গ আর ক্রিয়াজাত অনুসর্গের পার্থক্য, মানে পার্থক্য বলতে বোঝা গেল যে ক্রিয়াজাত অনুসর্গ ধাতু থেকে তৈরি হবে এবং শব্দজাত অনুসর্গ শব্দ থেকে তৈরি হবে। ঠিক আছে? হ্যাঁ স্যার, ঠিক আছে। বলুন, বোঝা গেল না গেল না? হ্যাঁ স্যার। হ্যাঁ যেমন আমি বললাম, আরেকটা উদাহরণ দিচ্ছি দেখুন, লইয়া, লইয়া থেকে লয়ে, লয়ে এইগুলো হচ্ছে সবই ক্রিয়াজাত অনুসর্গ। তাহলে বোঝা গেল না গেল না? পরিষ্কার হয়েছে বিষয়টা? লইয়া ধাতু কিসে? হ্যাঁ, ল ধাতু মানে নিয়ে, মানে এখানে ধাতু বলতে এটা বাংলা ধাতু, তো তাই জন্য ল ধাতু হবে, মানে লওয়া। ঠিক আছে? আর খাইয়া কি খা ধাতু? হ্যাঁ, খাইয়া খা ধাতু। তো এইগুলো হচ্ছে আমাদের অনুসর্গ। একটা জিনিস একটু বলে রাখি, যে আমরা অনুসর্গ সবসময় কোথায় দেখি? শব্দের পরে দেখি, তাই তো? কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অনুসর্গ আগেও বসে। অনুসর্গ কিছু কিছু ক্ষেত্রে বা কিছু ক্ষেত্রে
শব্দের পূর্বেও বসে। কোথায় বসে না, কবিতায় বসে, কবিতাতে বসে। ছন্দ অলংকার সৃষ্টি করতে অনেক সময় লেখক অনুসর্গকে শব্দের আগে বসিয়ে দেয়। আবার গদ্যের ক্ষেত্রেও বসে, সেটা যদি একটু মানে যথার্থ গদ্য না হয়, তার মধ্যে একটু জায়গা হলো কাব্য বা একটু ছন্দ ইত্যাদির ব্যবহার রয়েছে গদ্যের মধ্যে, যেমনটা রবীন্দ্রনাথ ঠাকুরের লিপিকা নামক যে গ্রন্থটা ছিল তার মধ্যে দেখে গিয়েছিল। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, খুবই সুন্দর উদাহরণ, এবং এটা আপনারা জানেন, যারা বাংলা নিয়ে পড়েছেন বা এমনি তারা জানেন। বিনা স্বদেশী ভাষা পুরে কি আশা, পয়ে দীর্ঘ রয়েকার, পুরে কি আশা, মানে স্বদেশী ভাষা ছাড়া কি আশা পূরণ হয়? এইখানে বিনাটা হচ্ছে একটা অনুসর্গ, কিন্তু এটা পরে বসা উচিত ছিল, কিন্তু বাক্যের প্রথমে বসে গিয়েছে। এটা কবিতাতে আছে, এই পদ্মিনী উপাখ্যান বলে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের একটা লেখা আছে, রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। সেই পদ্মিনী উপাখ্যান 1858 সালে লেখা হয়েছিল। সেইখানে এই লাইনটা আছে, কবিতার লাইনের মতন করে প্রথমে এইভাবেই লেখা হয়েছে, বিনা স্বদেশী ভাষা পুরে কি আশা। অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে যে আগে বসে তার একটা প্রমাণ দিলাম। তাহলে অনুসর্গ পরিষ্কার হলো? অনুসর্গের কি নিজস্ব অর্থ আছে? অবশ্যই অনুসর্গের নিজস্ব অর্থ আছে, অনুসর্গের নিজস্ব অর্থ আছে, অর্থ আছে বলেই তো আর সে এটা আলাদা বসে। আর এটা শব্দের সঙ্গে যুক্ত হয় না? হ্যাঁ, শব্দের সঙ্গে যুক্ত হয় না কেন? যেহেতু এর অর্থ আছে। তাহলে অর্থ অনুসর্গে আছে তাই আলাদাভাবে বসে। হ্যাঁ, আর উপসর্গগুলো শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দের অর্থ পাল্টে দেয়। হ্যাঁ, অনুসর্গ আলাদা, উপসর্গ আলাদা। উপসর্গ প্রথমে বসে বা পূর্বে বসে, আর অনুসর্গ শেষে বসে, শব্দের পরে বসে। কি বললাম বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। অনুসর্গের নিজস্ব অর্থ আছে, যেটা বিভক্তির নেই। বিভক্তির নিজস্ব অর্থ নেই, অনুসর্গের নিজস্ব অর্থ আছে। আর নিজস্ব অর্থ আছে বলেই সে একা একা বসতে পারে, কারোর সঙ্গে যুক্ত হয় না। না, যুক্ত হওয়ার প্রয়োজন মনে করে না সে। তাহলে বলুন, তাহলে বিভক্তি আর অনুসর্গ সম্পর্কে টোটাল যে ধারণাটা পাওয়া গেল আজকে, এতে কি পুরো বিষয়টা ক্লিয়ার হয়েছে, নাকি আবছা আবছা ব্যাপার থেকে গেছে? হ্যাঁ স্যার হয়েছে। বলুন, সকলে বলুন। হ্যাঁ স্যার ঠিক আছে, বোঝা যাচ্ছে। স্যার বুঝতে পেরেছি। আমি ঠিক আছে। ইয়েতে চলে যাই। বোঝা গেছে? বাকিরা বলুন তো দেখি। হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে। হ্যাঁ স্যার বলছি, এটা পুরো রেকর্ডিং হয়েছে তাই তো? রেকর্ডিং তো হয়েছে। আচ্ছা, এটা তাহলে একটু পৌঁছে দেবেন আমাদের কাছে। সবাই একটু কমেন্ট করুন দেখি, কমেন্ট গুলো দেখি। স্যার বলছি যে লাস্টের উদাহরণটা আরেকবার বলুন না, লাস্টের উদাহরণটা বললেন। বলবো, দাঁড়ান 1 মিনিট দাঁড়ান। লাস্টের উদাহরণ বলতে এইটা, বিনা স্বদেশী ভাষা পুরে কি আশা। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে অনুসর্গ সাধারণত নিয়ম অনুযায়ী শব্দের পরে বসে, কিন্তু এখানে কাব্যে বা কবিতায় অনেক সময় ছন্দের সৃষ্টিতে, ছন্দের মানে সৌষম্য তৈরি করবার জন্য অনেক সময় পূর্বেও বসানো হয় বা আগেও বসানো হয়। কি বললাম বুঝতে পেরেছেন? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এবার আপনাদের কিছু কমেন্ট শুনবো, তারপরে আমরা দেখি আর কি করতে পারি। কমেন্ট বলুন, দেখি কেমন কি হয়েছে না হয়েছে, একটু শুনে নিই। বলুন। স্যার আমার একটা প্রশ্ন ছিল, ক্লাস সত্যি খুব সুন্দর লাগলো। আর স্যার এই ক্লাসটা তো ডেমো রূপে ছিল, তাই না স্যার? একদম।
হ্যাঁ, তো এই ক্লাসগুলো স্যার এই যে অনুসর্গ কারক এগুলো ডিটেলসে পরে আরো পড়ানো হবে। হ্যাঁ, ডিটেলসে এর থেকে আর বেশি ভেতরে ঢোকার দরকার নেই। ডিটেলসেই আমি করেছি। ডেমো ক্লাস বলে যে আমি ফাঁকি মেরে চলে গেছি এমনটা না কিন্তু। এখানে না না আমাকে স্যার, যারা চেনে তারা জানে যে আমি যে ক্লাস করাই ফাঁকি দিয়ে করাই না, সেটা একদম প্রপারলি করাই। না না স্যার, আমি ওটা বলতে চাইনি। আমি বলতে চাইছি এটা যেন একটা ক্লাসে আমরা এতগুলো শিখে গেলাম, তো ওই জন্য বলছি যে আলাদা আলাদা ভাবে কি কারক, এই যে অনুসর্গ, এই যে ধাতু, এগুলো আলাদা ভাবে আরো কি পড়ানো হবে, আমি এটা জানতে চাইছি, অন্য কিছু না। অবশ্যই। আর বিভক্তি আর অনুসর্গ আর পড়ানো হবে না, ঠিক আছে? আচ্ছা কারণ পড়িয়ে তো আচ্ছা, দিলামই। ঠিক 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 ঠিক। না ঠিক স্যার, আছে, কারকটা যেহেতু ছোট নয় তো, কারকটা অনেক দেখুন বড় আমি একটা একটা। কথা বলি। আপনি যদি মনে করেন বা কেউ যদি এখানে মনে করে যে কারক বিভক্তি আমি একদিনে ডেমো দিয়ে কমপ্লিট করে দেবো, তাহলে সে ক্ষমতা আমার নেই, আর আপনারা হ্যাঁ হ্যাঁ, মাথায় রাখতে পারবেন না সব। একদম, আমি ওটাই জানাচ্ছিল স্যার। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, করা যেতে পারতো যদি কিনা আমি বলতাম বিভক্তি কাকে বলে, বিভক্তি এই, বিভক্তি দুই প্রকার বলে, অনুসর্গ কাকে বলে, অনুসর্গ দুই প্রকার বলে, এই বলে তারপরে চলে যেতাম কারকে, তাতে তাহলে তো হতো। স্যার কেউ লাভবান হবে না। হ্যাঁ স্যার, ঠিকই বলেছেন। হ্যাঁ। ঠিক আছে, তাতে লাভ টাভ কিছু হবে না আমাদের। না। আমরা পরীক্ষায় পাশ করতে পারছি না অনেকে, আমি, অনেকে খারাপ ভাবে নেবেন না আমার কথা। আমরা পরীক্ষায় অনেক সময় পাশ করতে পারি না, বা পরীক্ষায় কাট অফ ক্লিয়ার করতে পারছি না। তার একটা বিশেষ এবং প্রধান কারণ হচ্ছে আমরা সেই বিষয়টিকে গভীরভাবে পড়িনি, ঠিক কি না? একদম স্যার, একদম। আমাদের জ্ঞান ভাষা ভাষা, সেই জন্য আমরা সেই সাবজেক্টটা দখল করতে পারিনি। যদি আমরা পুরোটা জানতাম তাহলে অবশ্যই আমাদের কিছু না হলেও আমরা কাট অফ ক্লিয়ার করতে পারতামই, আমার যতদূর মনে হয় আর কি। হ্যাঁ স্যার, একদম ঠিক বলেছেন স্যার। আচ্ছা, বাকিরা একটুখানি বলুন, কমেন্ট করুন তাহলে। কমেন্ট করলে আমি একটা ছোট্ট টপিক আছে, তাহলে আমরা পরের দিনে কারোকে ঢুকতে পারবো, সেইটা একটু হালকা করে বলে দেবো, 5 মিনিট লাগবে। ঠিক আছে, বাকিরা বলুন। খুব সুন্দর হয়েছে স্যার, বোঝানোটা খুব সুন্দর। সবাই বলবেন, হ্যাঁ, সবাই বলতে ম্যাক্সিমাম হ্যাঁ কিন্তু স্যার, উনি ভালো হয়েছে। ভালো হয়েছে, ভালো হয়েছে। ঠিক আছে, তাহলে কি মানে আপনাদের ক্লাস কি আমি নিতে পারি এরপর থেকে, যেহেতু এটা ডেমো ক্লাস? এবার আসল ব্যাচে যখন ক্লাস হবে তখন কি আমি নিতে পারি? হ্যাঁ স্যার, অবশ্যই স্যার, অবশ্যই। ঠিক আছে, তাহলে আমরা একটা ছোট্ট টপিক করি, ছোট্ট টপিক এক্ষুনি শেষ হয়ে যাবে। সেটা হচ্ছে কারক জানতে গেলে আমাদের যেমন বিভক্তি জানলাম, আমরা যেমন অনুসর্গ জানলাম, ঠিক তেমনি ভাবে আমাদের একটু হালকা করে নির্দেশকটা জেনে নিতে হবে। নির্দেশক, নির্দেশক দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, দেখুন নির্দেশক কথার অর্থটা কি। নির্দেশকের একটু প্রত্যয় করি বা ব্যুৎপত্তি করি, তাহলে আমরা পাবো নি। আমরা নির্যোগ দেশক করি, নির, এই নিরটাকে আমরা রজাত বিসর্গ বলি, তাই আমি লিখলাম নি। পূর্বক, যেহেতু এটা উপসর্গ, তারপরে দিলাম দিশ ধাতু, দিশ যোগ নক বা অক। এই নকে আমরা কয়ের তলায় হর্ষ না দিলেও চলবে, আমাদের দরকার নেই হর্ষ দেওয়ার। কারণটা আমি বলে দিই, কারণ এখানে ক অলরেডি শব্দটার মধ্যে ক আছে। যদি কোনো শব্দের মধ্যে সেই শব্দটা থেকে থাকে, তাহলে প্রত্যয় করবার সময় তার তলায় হসন্ত চিহ্ন দেওয়ার প্রয়োজন নেই। সেই জন্য আমরা এখানে কয়ের তলায় হর্ষ দেব না। আচ্ছা, এই নির্দেশক কথার অর্থ কি আমরা একটু জেনে নিই। নির্দেশক কথার অর্থ হচ্ছে নির্ণায়ক বা নির্ধারক। নির্দেশক কথার অর্থ হচ্ছে নির্ণায়ক বা নির্ধারক। নির্ণায়ক বা নির্ধারক, তাহলে কি নির্ণয় করে বা কি নির্ধারণ করে? হ্যাঁ, এ একটা বিশাল জিনিস নির্ণয় করে বা নির্ধারণ করে, সেটা হচ্ছে পদের বচন নির্ণয় করে। পদের বচন, বচন বা সংখ্যা, বচনকে আমরা সংখ্যাও বলি, তাহলে বচন বা সংখ্যা নির্ণয় করে।
তাহলে নির্দেশকের কাজ কি? নির্দেশকের কাজ হচ্ছে বচন বা সংখ্যা নির্ণয় করা। কি কাজ বলুন? বচন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় মহাশয়ের নাম শুনেছেন? হ্যাঁ হ্যাঁ স্যার শুনেছি। বলুন তো কে ছিলেন? ভাষাতত্ত্ববিদ। তার লেখা একটা বইয়ের নাম বলুন তো। ODBL, পুরো নাম বলুন তো। The Origin and Development of Bengali Language মনে হয়েছে, ঠিক মনে নেই তো। কত সালে লিখেছিলেন? 1929। 1926। 1926। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় নির্দেশককে পদাশ্রিত নির্দেশক বলেছেন। কি বলেছেন? পদাশ্রিত নির্দেশক বা পদাশ্রয়ী নির্দেশক। কেন বলেছেন বলুন তো? কারণ এগুলো একা একা বসতে পারে না, এগুলো একটা পদকে আশ্রয় করে বসে বিভক্তির মতন। সেই জন্য এদেরকে পদাশ্রিত বা পদাশ্রয়ী নির্দেশক বলা হয়। কি বললাম, বোঝা গেল? বুঝতে পেরেছেন? তাহলে কি বলেছেন? পদাশ্রিত নির্দেশক, পদাশ্রিত নির্দেশক। এটা একটু মাথায় রাখবেন। এই ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় এটাকে পদাশ্রিত নির্দেশক বলেছেন। আচ্ছা, এর তাহলে আমরা এক বচন নির্দেশকারী কয়েকটা নির্দেশক দেখি আর বহু বচন নির্দেশকারী কয়েকটা নির্দেশক দেখি, তাহলেই আমাদের কাজ। স্যার বলছি ওই যে দিস প্লাস নক হলো, ওখানে যে হসন্তটা কেন কেন লিখলেন না তো একবার বলুন না। আচ্ছা, এই যে অক বা নক যোগ করছি, তাহলে এই যে কটা আছে এখানে প্রত্যয়ে, দেখুন প্রত্যয়ে যে কটা আছে, এই কটা এই নির্দেশকের কয়ের মধ্যে অলরেডি আছে না কটা? যদি না থাকতো ক, অথচ প্রত্যয়ে আমাদের ক আনতে হতো, প্রত্যয়ে ক আনতে হচ্ছে, মূল শব্দে ক নেই, তখন আমরা কয়ের তলায় হস দেব। কি বললাম, বুঝতে পেরেছেন? বুঝতে পারেননি? যেমন স্যার আবার বলুন। দেখুন, আমি একটা বাক্য লিখছি। আমি লিখলাম বর্তমান। এর প্রত্যয় করলে কি হয় বলুন তো? বৃত যোগ সানস। বৃত যোগ বৃত যোগ অথবা বৃত, এরকমও লিখতে পারেন, দুটোই লেখা যায়। তবে এইটা লেখাটা বেশি মানে ভালো, এই খণ্ডেত্ব না লিখে। কেন না আমি একটু বলে দিই। কারণ খণ্ডত্ব সংস্কৃতে ব্যবহার হয় কি? খণ্ডত্বয় হলন্ত হসন্ত ব্যবহার করা হয় না। তয় হসন্ত হয় স্যার খণ্ডত্বের পরিবর্তে। একদম, সেই জন্য তয় হস লিখবেন। এবার আমি এর প্রত্যয়কে লিখছি সানচ, তাই লিখছি তো? আচ্ছা, এইখানে প্রত্যয়ে চ আছে, ভালো করে দেখুন, প্রত্যয়ের মধ্যে চ লিখেছি, সানচ চ, কিন্তু মূল শব্দ বর্তমান, এখানে কি কোথাও চ আছে? না। তখন চয়ের তলায় হস দিতে হবে। কি বললাম, বোঝা গেল? আইডিয়া করতে পারছেন কি বলছি আমি? স্যার হ্যাঁ বলুন। বর্তমান কি এই ক্রিয়া প্রত্যয়, কৃত প্রত্যয়? হ্যাঁ, কৃত কয়েরই। বর্তমান কি করে বুঝবো যে কৃত প্রত্যয়? এই যে বৃত ধাতু রয়েছে, বৃত, আর সানচ এই প্রত্যয়টা রয়েছে, সানচ। সানচ হচ্ছে সাধারণত কৃত প্রত্যয় হয়, তাই না? বুঝতে পেরেছেন? সানচ হচ্ছে কৃত প্রত্যয়, আর বৃত্তি তো একটা ধাতু, তাহলে ধাতুর সঙ্গে প্রত্যয় যোগ হলে সেটাকে কৃত প্রত্যয় বলে না?
বর্ধমান কি হবে তাহলে? বৃদ্ধ, বয়েরই ধয় হস, বৃদ্ধ, বৃদ্ধ যোগ সানুজ। ওটাও কি স্যার কীট হ্যাঁ প্রত্যয়? অবশ্যই অবশ্যই অবশ্যই। বৃদ্ধ ধাতু মানে বৃদ্ধি পাওয়া, বর্ধমান মানে যেটা বাড়ছে, বর্ধমান কথার অর্থ সেটা হচ্ছে আমি যেটা জানতে চাই। বৃদ্ধি পাওয়া। হ্যাঁ বলুন। আর বর্তমান বলতে কি বোঝাচ্ছে, মানে কোন ক্রিয়ার অর্থ বোঝাচ্ছে স্যার? বর্তমান মানে কি, যেটা চলছে, যেটা চলছে, চলমান, সেটাকে বলছে, সেই অর্থে আসছে। ওই জন্য স্যার ক্রিয়া বোঝাচ্ছে, তাই তো? হুম, বুঝতে পেরেছেন? ঠিক আছে, ঠিক আছে স্যার। স্যার এই যে সানচের এই চটা বর্তমান শব্দের হয়ে আদি বা মধ্য বা শেষে যে কোনো জায়গায় যদি পেয়ে যেতাম তাহলে এখানে হসন্ত পড়তো না, তাই তো স্যার? না, চট লাস্টেই পাবেন আপনি। যেটা লাস্টে, হ্যাঁ। যেটা নেই সেটাকে লাস্টেই পাবেন, সেটা আগে পাবেন না। আচ্ছা স্যার, আচ্ছা। কি বললাম বুঝতে পারলেন কথাটা? হ্যাঁ হ্যাঁ, মানে চটা যেন শেষে যদি থাকতো তাহলে আমরা দিতাম না, নেই বলে আমি হসন্ত দিলাম। হ্যাঁ মানে আপনি যেটাকে পাবেন না সেটা লাস্টেই থাকবে প্রত্যয়, সেটা আগে থাকতে পারে না। আচ্ছা আচ্ছা। বোঝা গেল কথাটা? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা, ওকে। স্যার নেক্সট, হ্যাঁ বলুন। বলছি স্যার, কোনো আহ, কীট প্রত্যয় বা শব্দ প্রত্যয় করতে গেলে প্রত্যয়ের যে এটা যেরকম সানচ, তারপরে অক, এগুলো কি সবসময় শেষে হয়? শেষে হয় মানে প্রত্যয় তো শেষেই বসে, ধাতুর পরেই তো প্রত্যয় বসে। সেটাই বলতে চাচ্ছি, শব্দ বা ধাতুর পরে শেষে প্রত্যয় হয়, তাই তো? হ্যাঁ, আগে হয় না, পরে বসে। বুঝতে পেরেছেন? ঠিক আছে স্যার, ঠিক আছে। আচ্ছা, এবার চলে আসি এই নির্দেশকের দুটো উদাহরণ দিই, দিলে আমাদের মোটামুটি নির্দেশকটা কমপ্লিট হয়ে যাবে। সেটা হচ্ছে এক বচন নির্দেশক কি আছে আর বহু বচন নির্দেশক কি আছে, এটা একটু দেখে নিন। এক বচন, টিটা টিটা খানাখানি স্যার। হ্যাঁ, এক বচন নির্দেশক দেখুন, টি, টা, খানা, খানি, আরো আছে গাছা, আছে গাছা, কয়েক, গাছাগাছি। এগুলো হচ্ছে সব এক বচন নির্দেশক। আর একটা আমরা দেখবো সেটা হচ্ছে বহু বচন নির্দেশক। বহু বচন নির্দেশক, এটা দেখুন, এর মধ্যে দেখুন কি কি আসছে, গুলা, গুলাগুলি, দের, দিকে। গুলি, গুলো, সমূহ, একটা গুলিন, রাশি। হ্যাঁ গণ, গুলি বর্গ। তো লিখেছি, রাশি, পুঞ্জ, রাশি, বৃন্দ, সকল। পুঞ্জ, হ্যাঁ ইত্যাদি ইত্যাদি সব, মানে যা বহু বচন নির্দেশ করে তা সব হবে। এগুলোকে নির্দেশক বলে। নির্দেশকের পরে বিভক্তি বসে, মনে রাখবেন। আর বিভক্তি বসানোর পরে নির্দেশক বসানো যাবে না। বিভক্তি বসিয়ে দিলে নির্দেশক বসানো যাবে না। নির্দেশকের পরে বিভক্তি বসে, নির্দেশকের পরে বিভক্তি বসে, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিভক্তির পরে কিন্তু নির্দেশক বসবে না, নির্দেশকের পরে বিভক্তি বসবে। কি বললাম, বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ স্যার, সবসময় কি হ্যাঁ বিভক্তি বুঝতে পারছি। স্যার, বুঝেছেন তো? সবসময় সবসময় কি বসবে বিভক্তি পরে, নির্দেশকের পরে? নাও বলতে বসতে পারে। বিভক্তি ছাড়া আপনি তো পদ করতে পারবেন না। পারবেন পদ করতে বাক্যকে, এই বা শব্দকে? বিভক্তি না ছাড়া থাকলে আপনি শূন্য শব্দকে বিভক্তি। পদ করতে পারবেন? না স্যার, শূন্য বিভক্তি ধরতে হবে। হ্যাঁ, যে কোনো একটা বিভক্তি তো বসাতেই হবে, সে যে বিভক্তি হোক। এবার আপনি মনে করুন শূন্য বিভক্তি বসালেন, তা সেই বিভক্তিটা তো আগে বসানো যাচ্ছে না, তারপরেই বসাবে। না স্যার।
তাই না? বোঝা যাচ্ছে হ্যাঁ স্যার, কথাগুলো? বুঝতে পেরেছি। যেমন গাছটা মাটিতে পড়ে গেল, তারপরে বিভক্তি নেই, কিন্তু ওটা শূন্য বিভক্তি। হ্যাঁ, এবার দেখুন একটা কথা বলতে হয়, সেটা হচ্ছে অনেক সময় নির্দেশক না শব্দের আগেও বসে। যেমন নির্দেশক ওই অনুসর্গের মতো। নির্দেশক কিছু ক্ষেত্রে বা অনেক ক্ষেত্রেও হতে পারে, অনেক সময়, আমি অনেক সময় কথাটাই বলছি, শব্দের আগেও বসে। একটা উদাহরণ দিচ্ছি, বুঝতে পারবে। আমি কাউকে বললাম আমার খুব খিদে পেয়েছে, আমি মাকে বললাম খুব খিদে পেয়েছে, আমাকে খান চারেক রুটি দাও। খান চারেক বলি তো আমরা কথায় কথায়। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ স্যার, বলি স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ। তাহলে এই যে খান, এটা হচ্ছে চার খানা, না বললে আমি বলছি খান চারেক, এইটা তো আগে বসে গেল, নির্দেশকটা আগে বসলো শব্দের আগে। তাহলে এটাও কিন্তু একটা বেশ মানে মাথায় রাখার মতন একটা বিষয়, মানে মনে রাখবেন। তো এই হয়ে যাচ্ছে আমাদের নির্দেশক। নির্দেশক, এর থেকে আর বেশি কিছু করার দরকার নেই। তাহলে আমরা মোটামুটি বিভক্তি, অনুসর্গ, নির্দেশক তিনটেই কমপ্লিট করেছি। আমরা এবার কারক করব, তবে আজকে নয়। এবার বলুন কারোর কি ব্যাপার আছে, আমি একটু এটা বন্ধ করে দিই। কোথায় গেলি রে ভাই?